আমি এবারও ক্লাসে সেকেন্ড হয়েছি। তো ফার্স্ট কে হয়েছে? কে আবার? ওই তামিমের বাচ্চা। ওই ছেলেটা এবারও ফার্স্ট হয়ে গেল? এই তোকে আমরা 2 থেকে 3টা প্রাইভেট পড়াই, আর ওই ছেলেটা তো প্রাইভেটই পড়ে না। তাহলে ওই ছেলেটা প্রতিবার ফার্স্ট হয় কিভাবে? আমি কি জানি ও কিভাবে ফার্স্ট হয়। মা মেয়ে মিলে কি গল্প হচ্ছে? তেমন কিছু না, ওর পড়াশোনা কেমন চলছে জিজ্ঞাসা করছিলাম। সেটা জিজ্ঞেস করার কি আছে? প্রতিবারই তো ও ক্লাসে সেকেন্ড হয়। তামিমকে টপকে তো আর ফার্স্ট হতে পারে না। তা শুনলাম তোমাদের নাকি রেজাল্ট দিয়েছে। রেজাল্ট কি আগেরটাই নাকি একটু উন্নতি হয়েছে? আগেরটাই। তার মানে এবারও তামিম ক্লাসে ফার্স্ট হয়েছে। হ্যাঁ। থাকো তোমরা, আমি গেলাম বাজার করতে। আম্মু, এবার এই ছেলেটার একটা ব্যবস্থা নিতেই হবে, না হলে ওর জন্য আমি আর কখনো ক্লাসে ফার্স্ট হতে পারবো না। হ্যাঁ ঠিকই বলেছিস, যে করেই হোক কিছু একটা করে এই ছেলেটাকে শহর ছাড়া করতেই হবে। কিন্তু কিভাবে আম্মু? ভেবে দেখি কিভাবে কি করা যায়। তারপর তানিয়ার আম্মু রান্নাঘরে চলে গেলেন আর তানিয়া ওই রুমে চলে গেল। তানিয়া তার মা বাবার একমাত্র সন্তান। এইবার সে অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে। তার একটু আগেই তামিম নামে যে ছেলেটাকে নিয়ে তাদের মধ্যে কথা হলো, সে হলো তানিয়ার ফুফাতো ভাই। সেও তানিয়ার সাথেই ফার্স্ট ইয়ারে পড়ে। শুরু থেকেই তানিয়া তামিমকে 2 চোখে সহ্য করতে পারে না। তারপর যখন অনার্স হাফ ইয়ারলি পরীক্ষায় পুরো ক্লাসে তামিম ফার্স্ট হয় আর তানিয়া সেকেন্ড হয়, তখন থেকেই তামিমের উপর তানিয়ার ক্ষোভ আরও বেড়ে যায়। কিন্তু তার আব্বুর জন্য সে তামিমকে কিচ্ছু বলতে পারে না। তামিম গ্রামের ছেলে, কিন্তু পড়াশোনায় অনেক ভালো। তাই তানিয়ার আব্বু তাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসেন পড়াশোনা করানোর জন্য। এই তামিম আসার পর থেকে তানিয়ার আব্বু ইকবাল হোসেন সারাদিন শুধু তারই প্রশংসা করেন, যেন তামিম তার নিজের ছেলে আর তানিয়া পরের মেয়ে। সেদিন দুপুরবেলা বাসার সবাই দুপুরে খাবার খেতে ডাইনিং টেবিলে বসেছে। এমন সময় তানিয়ার আব্বু ইকবাল হোসেন তামিমকে উদ্দেশ্য করে বললেন, শুনলাম তুই নাকি এবারও ক্লাসে ফার্স্ট হয়েছিস। জি মামা। তুই ফার্স্ট হয়েছিস বলে তোর জন্য আজ বাজার থেকে তোর পছন্দের ইলিশ মাছ এনে রান্না করা হয়েছে। শুধু শুধু এসব আনতে গেলেন কেন মামা? আরে তুই দিনরাত এত পরিশ্রম করে আজ পরীক্ষায় ফার্স্ট হয়েছিস, তার জন্য তোকে অভিনন্দন জানাতে হবে না? আর অভিনন্দন কি খালি মুখে জানানো যায়? প্রতিবার তো মিষ্টি এনে অভিনন্দন জানাই, কিন্তু আজ সকালে বাজারে গিয়ে একটা ইলিশ মাছ দেখে মনে হলো ইলিশ মাছ তো তোর পছন্দের মাছ, তো ভাবলাম এবার না হয় ইলিশ মাছ দিয়েই তোকে অভিনন্দন জানাই। প্রতিবারই তো ফার্স্ট হই, তাই বলে কি প্রতিবারই আমাকে এই সেই দিয়ে অভিনন্দন জানানো লাগবে নাকি? আরে লাগে লাগে, আশেপাশের মানুষদের দেখাতে হবে না আমার ভাগিনা প্রাইভেট ছাড়া নিজের মতো করে পড়েই ক্লাসে ফার্স্ট হয়ে গেছে। আব্বু, তুমি কি এই কথাটা আমাকে মিন করে বলছো? আরে তোকে মিন করে এইসব বলবো কেন? না, আমার মনে হচ্ছে তুমি আমাকেই মিন করে কথাটা বলছো। আরে না। হ্যাঁ, তুমি আমাকেই কথাটা মিন করে বলছো। কি মনে হয় আমি কিছু বুঝি না, তাই না? আর ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা কি আমি কম করি নাকি? আমিও তো সারাদিন পড়াশোনা করি, কিন্তু ওর জন্য আমি ক্লাসে ফার্স্ট হতে পারি না। এতে আমার কি দোষ? তোমার এই ভাগিনাকে আমার ভার্সিটিতে ভর্তি করাতেই আমি কখনো ওর জন্য ফার্স্ট হতে পারি না। তোমার ভাগিনা যে ফার্স্ট হয়েছে সে খবরটা পুরো মহল্লাবাসীকে জানিয়ে একটা গরু জবাই করে তাদেরকে খাওয়াই। আরে আরে কোথায় যাচ্ছিস? তানিয়া খাবারটা খেয়ে যা। দিলা তোর রাগ উঠিয়ে। দেখো মেয়েটা এখন না খেয়ে উঠে চলে গেল। কি দরকার ছিল শুধু শুধু ইলিশ মাছটা আনার? এনেছো ভালো কথা, ওর সামনে বলার কি দরকার ছিল যে ইলিশ মাছটা তামিমের ফার্স্ট হওয়াতে এনেছো? আরে আমি কি জানতাম নাকি যে এইসব বললে ও রাগ দেখিয়ে খাবার ছেড়ে উঠে চলে যাবে? আর এইখানে তো আমি ওকে খোঁচা মেরে কোনো কথা বলি নাই, তাহলে শুধু শুধু রাগ করার কি হলো? সেটা তোমার বোঝার লাগবে না, তুমি তোমার আদরের ভাগিনাকে নিয়ে থাকো। কথাগুলো বলেই তিনি তানিয়ার খাবারের প্লেট নিয়ে তানিয়ার রুমের দিকে চলে গেলেন। তামিম, তুই তোর মামির কথায় কিছু মনে করিস না। মেয়েটা রাগ করে খাবার ছেড়ে উঠে পড়াতে তোর মামিরও হয়তো কিছুটা রাগ উঠে পড়েছে, তাই ওসব কথা বলে ফেলেছে। না মামা, রাগ করব কেন? তবে তানিয়ার সামনে তখন ওইসব কথা না বললেই হতো। আমি কি আর জানতাম যে তানিয়া এইসব শুনলে এমন আচরণ করবে? আচ্ছা যাই হোক, বাদ দে, এখন খাবার খা। ওরা মামের ক্ষুধা লাগলে এমনি খেয়ে নেবে। তারপর ইকবাল হোসেন আর তামিম নিজেদের মতো খাবার খেতে লাগলেন। একসময় তামিমের খাবার শেষ হলে সে উঠে তার রুমে চলে আসলো। এদিকে তানিয়া আর আম্মু তানিয়ার রুমে গিয়ে তাকে অনেকক্ষণ ধরে দরজা খোলার জন্য ডাকতে লাগলেন, কিন্তু তানিয়া দরজা খুলল না।
তানিয়ার জিদ সম্পর্কে ওনার ভালো করেই জানা আছে। মেয়েটা এখন দরজা না খোলার জিদ ধরে বসে আছে, এটা তিনি বুঝে গেছেন। তাই তিনি আর তানিয়াকে ডাকাডাকি না করে সেখান থেকে চলে আসলেন। পরের দিন সকালবেলা তামিম আর তানিয়া নিজের মতো ভার্সিটিতে গিয়ে যার বন্ধুদের সাথে যুক্ত হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ তারা বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার পর বেল বেজে উঠলে সবাই মিলে ক্লাসে চলে গেল। সবাই ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন আর ক্লাস করাতে আরম্ভ করলেন। ক্লাসের সব মধ্যে স্যার অনেকবার ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয় নিয়ে নানা রকম প্রশ্নও করেছেন, তবে কেউ কোনো উত্তর দিতে পারেনি তামিম ছাড়া। অবশ্য সেই প্রশ্নগুলোর উত্তর তানিয়ার জানা ছিল, কিন্তু তামিম আগে আগে উত্তর বলে দেওয়াতে সে আর কিচ্ছু বলতে পারেনি। এতে তামিমের ওপর তার বেশ রাগ হলো। এইভাবে প্রতিটা ক্লাসেই তামিম স্যারদের সবটা উত্তর সবার আগে আগে দিয়েছে। এরপর শেষ ক্লাস করি ভার্সিটি ছুটি হলে তামিম তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। সেদিন ভার্সিটি থেকে বাসায় ফিরে তানিয়া তার রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে রইল। তার আম্মু এসে অনেকবার তাকে খাওয়ার জন্য ডেকে গেলেন, কিন্তু সে দরজা খুলল না। উল্টো সে আরও তার আম্মুর সাথে রাগারাগি করে তাকে ডাকাডাকি করতে নিষেধ করে দিল। তানিয়ার আব্বু ইকবাল হোসেন তখন বাসায় ছিলেন না। এই টাইমে তিনি অফিসে থাকেন। হঠাৎ তানিয়ার এমন আচরণের কারণ তানিয়ার আম্মু বুঝে উঠতে পারলেন না, তাই তিনি আর তানিয়াকে ডাকাডাকি না করে সেখান থেকে চলে গেলেন। এরপর বেশ কিছুটা সময় কেটে গেল। হঠাৎ একসময় তানিয়ার দরজায় আবার টোকা পড়ল। তানিয়া প্রথমে কোনো সাড়া দিল না, কিন্তু সে যখন দেখলো বাইরে থেকে কেউ দরজা অনবরত টোকা দিয়েই যাচ্ছে, তখন সে কিছুটা চেঁচিয়ে উঠে বলল, বললাম না আমি খাবো না, তারপরও বারবার ডাকছো কেন? তানিয়া দরজা খোল, আমি নিশি। বাহির থেকে কেউ একজন বলল কথাটা। বাহিরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার কণ্ঠ আর তার মুখে নিশি নামটা শুনে তানিয়া বেশ অবাক হলো। সে এবার মনের আগ্রহ দমিয়ে রাখতে না পেরে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুললেই বাইরে থাকা মেয়েটা বলে উঠল, সারপ্রাইজ। নিশি, তুই তুই এখানে কিভাবে এলি? কিভাবে আবার? গাড়ি করে আসলাম। আরে সেটা তো জানি, কিন্তু তুই হঠাৎ আমাদের কাউকে না জানিয়ে এখানে আসলি যে? কে বললো কাউকে না জানিয়ে এসেছি? আসার সময় তো আমি খালামণিকে ফোন করে বললামই যে আমি আজ আসছি। তাহলে আম্মু আমাকে কিছু বললো না কেন? আমি খালামণিকে বলতে না করেছিলাম, ভাবলাম অনেক দিন ধরে তোদের এখানে আসছি না, এবার এসে তোকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। তা এখন আমাকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে ঢুকতে দিবি? ও সরি, ভুলে গেছিলাম। আয় ভেতরে আয়। তা খালা খালু কেউ আসেনি? না, আমি একাই এসেছি। এরপর নিশি ভেতরে ঢুকে তানিয়ার বিছানায় গিয়ে বসল। তানিয়া তার পাশে বিছানায় বসে পড়ল। এরপর নিশি বলে উঠল, তা শুনলাম ভার্সিটি থেকে এসে নাকি দুপুরের খাবার খাসনি, আর খালামণি তোকে ডাকতে আসলে নাকি ওনাকে রাগ দেখিয়ে ডাকাডাকি করতে নিষেধ করেছিস। কেন, কি হয়েছে তোর, বল তো আমায়। কিছু না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বল, হতেও তো পারে সেই সমস্যার সমাধান আমার কাছে আছে। নতুন করে আর কি সমস্যা হবে? একটা সমস্যা তো আমাদের বাসায় বছরখানেক সময় ধরে পড়ে আছে। মানে? আরে ওই যে তোকে ফোনে তামিমের কথা বলতাম না, তার কথা বলছি। ও আমাদের বাসায় আসার পর থেকে আমার জীবন থেকে শান্তি নামক জিনিসটা উড়ে গেছে। সেই ছোটোবেলা থেকে আমি সবসময় ক্লাসে ফার্স্ট হয়ে আসছি, আর এখন ভার্সিটিতে ওঠার পর আমি ওই তামিমের বাচ্চার জন্য প্রতিবারই সেকেন্ড হই। এতে আব্বু আমায় প্রায় লজ্জা দেন, আর সারাদিন শুধু তামিমের সুনাম গান। আর আজকে ক্লাসে কি হয়েছে জানিস? স্যার আমাদেরকে পড়াশোনার বিষয়ে অনেক প্রশ্ন করেছিলেন। সবকটা প্রশ্নের উত্তর আমার জানা ছিল, কিন্তু ওই তামিমের বাচ্চার জন্য আমি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারিনি, কারণ সে আগে আগেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। কেমনটা লাগে বলতো? এক নাগারে কথাগুলো বলে তানিয়া আবার মুখ গোমরা করে বসে রইল। ওই তামিমের জন্য তোর জীবনটা দিনকে দিন তেজপাতা হয়ে যাচ্ছে দেখছি। তা নয়তো কি? এখন এর থেকে একটা মুক্তি পাওয়ার উপায় বল। মুক্তি পাওয়ার উপায়, তাই না? একে এই শহর ছাড়া করতে হবে, তাহলেই এর থেকে মুক্তি পাবি।
কিন্তু কীভাবে? মাত্রই তো আসলাম, 1-2 দিন ওর চলাফেরা চালচলন দেখি, তারপর না হয় বলবো কিভাবে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে খেতে চল, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা চল। এরপর তানিয়া আর নিশি দুজনে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। নিচে এসে খাওয়া দাওয়া করে দুজনে আবার তানিয়ার রুমে চলে আসলো। রুমে এসে দুজনে মিলে নানা রকম গল্প করতে লাগলো। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন নিশি তানিয়ার খালাতো বোন। হ্যাঁ, ঠিক ধরেছেন। নিশিও এবার তানিয়ার সাথেই অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। নিশি মেয়েটা পড়াশোনায় কাঁচা হলে শয়তানির কাজে 1 নম্বর। 2 দিন পর একদিন সকালবেলা ইকবাল হোসেন ওনার রুমের আলমারি থেকে কিছু টাকা বের করার জন্য আলমারি খুললেন। কিন্তু আলমারি খুলে তিনি যা দেখলেন তাতে তিনি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। কিছুদিন আগে তিনি আলমারিতে 1 লক্ষ টাকা রেখেছিলেন, কিন্তু এখন আলমারিতে সেই টাকার কোনো ছিটে ফোঁটাও নেই। হন্তদন্ত হয়ে উনি এবার চিৎকার করে ওনার স্ত্রী সুমি বেগমকে ডাকতে লাগলেন। ওনার চিৎকার শুনে সুমি বেগম রান্নাঘর থেকে দৌড়ে ওনার সামনে হাজির হলেন আর বললেন, কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? কিছুদিন আগে আমি আলমারিতে 1 লক্ষ টাকা রেখেছিলাম, কিন্তু এখন আলমারি খুলে দেখি একটা টাকাও নেই এখানে। এতগুলো টাকা গেল কোথায়? গেল কোথায় মানে? আমি কিভাবে জানবো তোমার টাকা গেল কোথায়? দেখো, তুমি হয়তো কোনোদিন টাকাগুলো নিয়েছো। আরে না, আমি এখানে টাকাগুলো নেইনি। তুমি টাকাগুলো আনোনি, তাহলে টাকাগুলো গেল কোথায়? চুরি টুরি হলো নাকি? আরে চুরি হবে কিভাবে? আমাদের বাসায় কি বাইরের কেউ আছে নাকি যে টাকা চুরি করবে? সবাই তো আমরা এক ঘরেই। তাহলে আলমারি থেকে টাকাগুলো গেল কোথায়? আলমারির চাবি তো সবসময় তোমার কাছেই থাকে। তুমি যেহেতু টাকাগুলো নাড়োইনি, তাহলে টাকাগুলো গেল কোথায়? আমিও তো এটাই বুঝতে পারছি না। আমার মনে হয় বাসার কেউই টাকাগুলো চুরি করেছে। তুমি একবার সবার রুম ভালো করে চেক করে দেখো। আরে বাসার কে টাকা চুরি করবে? হতেও তো পারে টাকাগুলো তামিম চুরি করেছে। সুমি, ও আমার আপন ভাগ্নে হয়। ও এই কাজ জীবনেও করতে পারে না। তাছাড়া এই আলমারির চাবি সবসময় আমার কাছেই থাকে, তাহলে ও কিভাবে টাকাগুলো চুরি করবে? খানিকটা চেঁচিয়ে উঠে কথাগুলো বললেন ইকবাল হোসেন। দেখো, আমি বলছি না তামিমই টাকাগুলো চুরি করেছে, কিন্তু হতেও তো পারে তামিম। চুপ করো সুমি, তুমি শুধু শুধু তামিমের উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিচ্ছ। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। সুমি বেগমকে থামিয়ে বেশ রাগ দেখিয়ে কথাগুলো বললেন ইকবাল হোসেন। আমি শুধু শুধু ওর উপর মিথ্যা অপবাদ দিচ্ছি না। ঠিক আছে, তাহলে চলো একবার তামিমের রুমটা চেক করে আসি, দেখি ওর রুমে কিছু পাওয়া যায় কি না। ঠিক আছে চলো, আমিও দেখবো ওর রুমে আসলেই কিছু পাওয়া যায় কিনা। এই বলে ইকবাল হোসেন তামিমের রুমের দিকে পা বাড়ালেন। ওনার পিছন পিছন সুমি বেগমও যেতে লাগলেন। কিছুক্ষণ পর দুজনে তামিমের রুমে চলে আসলেন। তামিম তখন বিছানায় শুয়ে শুয়ে পড়ছিল। আচমকে তাদেরকে রুমে দেখে তামিম শোয়া থেকে উঠে বসলো আর বলল, আরে মামা মামি, আপনারা দুজন একসাথে আমার রুমে? তামিমের কথায় কেউ কোনো জবাব দিল না, বরং ইকবাল হোসেন রুমের সব জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলেন। তামিম তখন আবার বলে উঠল, মামা কি খুঁজছেন? আমায় বলেন, আমি বের করে দিচ্ছি। তামিমের এই কথাতেও ইকবাল হোসেন কোনো সাড়া দিলেন না। তিনি তার নিজের মতো করে রুমের কোণা কোণা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। তামিমের থাকার রুমটা তেমন বড় না, তাই অল্প কিছুক্ষণের মধ্যেই ইকবাল হোসেনের পুরো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়ে গেল। রুমের কোথাও টাকার সন্ধান না পেয়ে ইকবাল হোসেন এবার সুমি বেগমের দিকে তাকিয়ে বলে উঠলেন, এখানে তো কিছুই পেলাম না। ওর পড়ার টেবিল আর বিছানা দেখা হয়নি এখনো। আচ্ছা দাঁড়াও, এখনই দেখছি। এই বলে ইকবাল হোসেন প্রথমে তামিমের পড়ার টেবিল দেখলেন, কিন্তু সেখানে কিচ্ছু পেলেন না। এরপর তিনি তামিমকে একটু বিছানা থেকে উঠতে বলেন। তামিমও কিছু বুঝতে না পেরে ওনার কথা মতো বিছানা থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ালো। একবার ইকবাল হোসেন তামিমের বিছানা থেকে কম্বলটা ধরে হাত টান দিয়ে সেটা উল্টে দিলেন। সাথে সাথে ইকবাল হোসেনের চোখ চরক গাছ হয়ে উঠল, কেননা তামিমের কম্বল ছড়াতেই সেখানে একটা বড় অঙ্কের টাকার বান্ডিল দেখতে পেলেন তিনি। ইকবাল হোসেন এবার সেই টাকাটা হাতে তুলে সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন আর সাথে সাথে বলে উঠলেন, আরে এগুলো তো আমারই টাকা। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হলো। এতদিন তাহলে আমরা খাইয়ে দাইয়ে নিজের বাসায় এই চোরের বাচ্চাটাকে রেখে এসেছি। তামিম, তোর কম্বলের নিচে এই টাকাগুলো কিভাবে এলো? আমি জানি না মামা।
তুই তাহলে আমার টাকাগুলো চুরি করেছিস, তাই না? এইসব আপনি কি বলছেন মামা? আমি কেন আপনার টাকা চুরি করতে যাব? আমি তো এই টাকার ব্যাপারে কিছুই জানি না। তাহলে এই টাকাগুলো তোর কমপ্লেন নিচে কীভাবে এলো? খানিকটা চিৎকার করে কথাটা বললেন ইকবাল হোসেন। বিশ্বাস করেন মামা, আমি এসবের কিচ্ছুই জানি না। এরপর ইকবাল হোসেন কিছু একটা বলতে যাবেন, আর আগেই সুমি বেগম টাকা পাওয়ার জায়গায় হাত দিয়ে সেখান থেকে একটা ছোট্ট সাবান বের করে আনলেন, আর সেটা ইকবাল হোসেনকে দেখিয়ে বললেন, দেখো তো, এই সাবানের মধ্যে তোমার আলমারির চাবির চিহ্ন না? আরে হ্যাঁ, এটা তো আমার আলমারির চাবির চিহ্ন। এখন বুঝলে কে চোর আর কিভাবে তোমার টাকাগুলো চুরি করেছে? ইকবাল হোসেন এবার বেশ রেগে গিয়ে তামিমের গালে কষিয়ে একটা চড় মারলেন আর বলতে লাগলেন, কুত্তার বাচ্চা কোথাকার! তোকে আমি নিজের বাসায় থাকতে দিলাম, আর আজ তুই আমার পিঠেই ছুরি মারলি। তোকে তো আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? বের হয়ে যা তুই আমার বাসা থেকে এক্ষুনি। তোর মতো বিশ্বাসঘাতককে জন্য আমার বাসায় কোনো জায়গা নেই। বিশ্বাস করেন মামা, আমি আপনার টাকাগুলো চুরি করিনি। আমি তো... চুপ থাক কুত্তার বাচ্চা কোথাকার! আমি আর তোর একটা কথাও শুনতে চাই না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ, না হলে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। মামা প্লিজ, আমাকে বাসা থেকে তাড়িয়ে দিবেন না। আমাকে বাসা থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার যে এই শহরে চেনা জানা কেউ নেই আপনি ছাড়া। তামিমের কথাগুলো শুনে ইকবাল হোসেন এবার তার উপরে আরও খেপে গেলেন। নিজের রাগ আর দমিয়ে রাখতে না পেরেই তিনি এবার তামিমের তলপেট বরাবর জোরে একটা লাথি মেরে বসলেন। লাথি খেয়ে তামিম ব্যথায় সাথে সাথে নিচে পড়ে গেল, আর কান্না করতে করতে ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, মামা আমি সত্যি আপনার টাকা চুরি করিনি। বিশ্বাস করেন, কেউ হয়তো আমার রুমে টাকাগুলো এনে রেখে গেছে। মানে কি তানিয়ার আব্বু, ও কি বলতে চাচ্ছে? ও চুরি না করলে আমরা কি ওর রুমে টাকাগুলো রেখে গেছি? পাশ থেকে সুমি বেগম বললেন কথাটা। তুই আমার বোনের ছেলে বলে তোকে আমি আমার বাসায় থাকতে দিয়েছিলাম, আর আজকে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। বের হয়ে যা এক্ষুনি আমার বাসা থেকে, না হলে তোকে আমি... মামা দয়া করে আমাকে বাসা থেকে তাড়িয়ে দিবেন না প্লিজ। আমাকে বাসা থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? ইকবাল হোসেনের কথার মাঝেই তামিম কথাগুলো বলে উঠল, সেটা তো টাকাগুলি চুরি করার আগে ভাবা উচিত ছিল। এখন আর কিছুতেই কোনো কাজ হবে না। তুই এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যা, না হলে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। ইকবাল হোসেনের কথাগুলো শুনে তামিম এবার ওনার পা চেপে ধরে বলতে লাগলেন, মামা আমি টাকাগুলো চুরি করিনি, দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিবেন না, দোহাই লাগে ওপরওয়ালার। ইকবাল হোসেন এবার কিছু একটা বলতে যাবেন, তার আগে সেখানে তানিয়া আর নিশি এসে হাজির হলো। তানিয়া এবার তামিমকে তার আব্বুর পা ধরে থাকতে দেখে বলে উঠল, কি হয়েছে আব্বু? তামিম তোমার পা ধরে আছে কেন? ও তোর আব্বুর আলমারি থেকে কিভাবে যেন ওনার 1,00,000 টাকা চুরি করেছে, আর এখন ধরা পড়ে ওনার কাছে মাপ চাচ্ছে, যেন তাকে উনি মাপ করে দেন। বলো কি, সে আব্বুর আলমারি থেকে টাকা চুরি করেছে? আমরা তাহলে এতদিন ধরে নিজেদের বাসায় একটা চোরকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিলাম। হ্যাঁ রে মা, ওকে তো আমরা কত ভালো ভাবতাম, কিন্তু ও যে আমাদের খেয়ে শেষমেশ আমাদের সাথে এমন বেইমানি করবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। তানিয়ার আব্বু, তুমি এই ছেলেটাকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও। আজ ও আমাদের টাকা চুরি করেছে, আরেকদিন যদি ও নিজের স্বার্থের জন্য আমাদেরকে মেরে পালিয়ে যায়, প্লিজ তুমি এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দাও। সুমি বেগমের কথাগুলো শুনে তামিম এবার কোনো রকমে উঠে দাঁড়ালো, আর ওনার দিকে তাকিয়ে বলতে লাগলো, মামি আপনি এসব কি বলছেন? এতদিন আপনি আমাকে এই চিনলেন? বিশ্বাস করেন মামি, আমি টাকাগুলো সত্যি চুরি করিনি। তোমাকে তো আমার প্রথম থেকে কেমন যেন লাগতো, কিন্তু তানিয়ার আব্বুর জন্য এতদিন তোমাকে কিছু বলতে পারিনি। আজ তো তুমি একদম হাতে নাতে ধরা পড়ে গেলে আমাদের কাছে। এখন আর তোমাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। তামিম, তোকে শেষবারের মতো বলছি, চলে যা এখন বাসা থেকে, না হলে কিন্তু তোকে আমি সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। মামা আমি সত্যি বলছি, আমি তোমার টাকাগুলো চুরি করিনি। তুমি কেন বিশ্বাস করছো না? তানিয়া তুই তো অনেক ভালো করে চিনিস আমাকে, তোর কি মনে হয় আমি টাকাগুলো চুরি করতে পারি? তুই একটু মামাকে বুঝিয়ে বল না প্লিজ, আমি টাকাগুলো চুরি করিনি। তামিমের পুরো কথাটা শেষ হওয়ার আগে তানিয়া তামিমের গালে একটা চর বসিয়ে দিল, আর বলতে লাগলো, আব্বু তোকে যেতে বলছে না? তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ আমাদের বাসা থেকে। আর তোকে বিশ্বাস করার কি আছে? তুই যে একটা চোর সেটা তো আজ প্রমাণ হয়েই গেল।
মামা আপনি বিশ্বাস করেন আমি অনেক শুনেছি তোর বকবক, আর না, চল তুই এবার, এই বাসায় তোর আর কোনো জায়গা হবে না। এই বলেই ইকবাল হোসেন তামিমের শার্টের কলার চেপে ধরে তাকে টানতে টানতে বাসার সদর দরজার কাছে নিয়ে আসলেন। এরপর ইকবাল হোসেন বাসার সদর দরজাটা খুলে তামিমকে ঘাড় ধাক্কা দিয়ে বাসার বাহিরে বের করে দিলেন আর বললেন, চলে যা এখান থেকে, আর ভুলেও যেন তোকে এই এলাকায় না দেখি। যদি দেখি তাহলে তোকে আমি পুলিশের কাছে ধরিয়ে দিব। তোকে তো আজকে আমি পুলিশের কাছে দিতাম, কিন্তু তুই আমার ভাগনা হওয়াতে বেঁচে গেলি। ইকবাল হোসেনের কথাগুলো শেষ হতে না হতেই ভেতর থেকে তানিয়া নিশি হাতে করে 2টা ব্যাগ নিয়ে এসে সেটা তামিমের দিকে ছুঁড়ে মারল। এরপর তানিয়া বলল, এই নে ব্যাগ, তোর সব কাপড় চোপড় আর বই খাতা আছে, ভেতরে তোর আর কোনো জিনিসপত্র নেই। এবার এগুলো নে বা না নে, এখান থেকে চলে যা। চলো আব্বু, এই চোরের সাথে আর কোনো কথা বলে লাভ নেই। এই বলে তানিয়া তার আব্বুকে নিয়ে দরজা লাগিয়ে ভেতরে চলে গেল। যাওয়ার আগে তানিয়া তামিমের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে যায়, যে হাসিটার মানে তামিম বুঝে উঠতে পারেনি। ভেতর থেকে দরজা আটকে দেওয়ার পর তামিম বাইরে বেশ কিছুক্ষণ বসে রইল। বাইরে বসে বসে তামিম একটা কথাই ভাবছে, সে এখন কোথায় যাবে, কার কাছে যাবে। আবার তামিম এটাও ভাবছে, তার বিছানার নিচে এত টাকা কীভাবে এলো। সে তো এতগুলো টাকা চুরি করেনি, তাহলে টাকাগুলো তার বিছানার নিচে এলো কীভাবে? নাকি বাসার কেউ তাকে ফাঁসানোর জন্য তার বিছানার নিচে টাকাগুলো রেখেছে, কিন্তু তাকে কেউ কেনই বা ফাঁসাবে? তাকে ফাঁসিয়ে কারো কি লাভ? তারপর তামিম আরও বেশ কিছুক্ষণ ওখানে থাকার পর একসময় সে সেখান থেকে তার ব্যাগপত্র নিয়ে উঠে চলে আসলো। তামিম রাস্তা দিয়ে হাঁটতে আর মাঝে মধ্যে চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছতেছে। এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তামিম হাত থেকে তার ব্যাগপত্র মাটিতে রেখে পকেট থেকে ফোনটা বের করলো। দেখলো তার আম্মু কল করেছেন। তামিম সাথে সাথে তার আম্মুর কল রিসিভ করলো। কল রিসিভ করে তামিম কিছু বলতে যাবে, তার আগে অপর প্রান্ত হতে তার আম্মু বলে উঠলেন, এতদিন আমার এক ছেলে আর এক মেয়ে ছিল, কিন্তু আজকের পর থেকে আর আমার কোনো ছেলে নেই। আমার ছেলে আমার জন্য মরে গেছে। আম্মু তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি, তোকে আমি পড়াশোনার জন্য তোর মামার ওখানে পাঠিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে যে তুই নিজের মামার বাসাতেই চুরি করে বসবি, সেটা আমি কল্পনাও করে ভাবিনি। একটু আগেই তোর মামা আমাকে ফোন করে তোর ব্যাপারে সব কিছু বলেছে। তুই যে এত জঘন্যতম একটা কাজ করেছিস, এর জন্য আমি তোর মামার সাথে লজ্জা কথাও বলতে পারিনি। আজকের পর থেকে তুই আর আমাদের ফোন দিবি না, আর কখনো আমাদের এখানে আসবিও না। যদি তুই কখনো আমাদের ফোন দিয়েছিস অথবা আমাদের সাথে দেখা করেছিস, তাহলে ওই দিন আমার এই পৃথিবীতে শেষ দিন হবে বলে দিলাম। এক নাগারে কথাগুলো বলে তামিমের আম্মু কল কেটে দিলেন। তামিম কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না, তার আগে তার আম্মু কল কেটে দিলেন। এরপর তামিম আবার কল ব্যাক করতে যাচ্ছিল, তখনই তার আম্মুর কথাটা তার মাথায় আসলো। সে যদি আর কখনো তাদেরকে ফোন দিয়েছে, তো সেদিনই তার আম্মুর এই পৃথিবীতে শেষ দিন হবে। তার মানে সে যদি কখনো তাদেরকে ফোন করেছে, তো তার আম্মু নিশ্চয়ই কিছু একটা করে বসবেন। তামিম এবার এই ভয়ে আর কল ব্যাক করলো না, ওখানেই মাটির মধ্যে ধপ করে বসে পড়ল আর ঝরঝর করে নিজের চোখের পানি ছাড়তে লাগলো। সব কিছু কত সুন্দর করে চলছিল, কিন্তু আজ হঠাৎ কিছুক্ষণের মধ্যেই কত কিছু হয়ে গেল। তামিম এখন ভালো করেই বুঝতে পারছে, কেউ তাকে ফাঁসানোর জন্যই তার বিছানার নিচে ওই টাকাগুলোও রেখেছে, কিন্তু সেই মানুষটা কে হতে পারে এটাই সে বুঝতে পারছে না। সন্ধ্যার থমথমে নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তামিম। সে সকাল থেকে সে হাঁটছে, হাঁটতে হাঁটতে সে এখন এমন জায়গায় এসে পড়েছে যে সে নিজেও জানে না সে এখন কোথায় আছে। হঠাৎ তামিমের কানে একটা লোকে চিৎকারের আওয়াজ এসে পৌঁছাতে তার হুঁশ ফিরল। তামিম চারপাশে তাকিয়ে দেখতে থাকে কে চিৎকার করছে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এমন সময় হঠাৎ সামনের দিক থেকে একটা কোট পরা লোক দৌড়ে আসতে লাগলো। লোকটার পেছন পেছন 2টা ছেলেকেও আসতে দেখলো তামিম। ছেলে 2টা হাতে ছুরি দেখে তামিম বুঝে গেল এরা ছিনতাইকারী, আর লোকটাকে ওরা ছিনতাই করতে চাচ্ছে।
এদিকে এতক্ষণে লোকটা দৌড়াতে দৌড়াতে তামিমের পিছনে এসে দাঁড়িয়ে যায়, আর হাঁপাতে হাঁপাতে তামিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা, আমাকে এদের হাত থেকে বাঁচাও, নয়তো এরা আমার সব কিছু ছিনতাই করে ফেলবে। আঙ্কেল, আপনি ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। আসতে দেন ওদেরকে, দেখে নিব আমি ওদের। এই শালা, এই বুড়ো বেটাকে আমাদের হাতে তুলে দে, নয়তো খুব খারাপ হবে। দিব না, তোরা পারলে এসে নিয়ে যা। বাবা, এইসব কি বলছো তুমি? তুমি ওদেরকে... আঙ্কেল, আপনি শান্ত হন, দেখুন না আমি কি করি। এদিকে ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে সেই বৃদ্ধ লোকটাকে নিয়ে যাওয়ার জন্য আসলো। যখন ছেলেটা তাদের কাছাকাছি চলে আসলো, তখনই তামিম ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মেরে বসলো। ঘুষিটা খেয়ে ছেলেটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে তার সাথে ছেলেটা খেপে গিয়ে তামিমকে মারার জন্য দৌড়ে এগিয়ে আসে। যখনই ছেলেটা তামিমের কাছাকাছি চলে আসে, তখনই তামিম কিছুটা এগিয়ে ছেলেটার বুকের মধ্যে জোরে একটা লাথি মেরে বসলো, আর ছেলেটাও তার সঙ্গীর মতো মাটিতে পড়ে গেল। এরপর তামিম পেছনে ফিরে সেই বৃদ্ধ লোকটার দিকে তাকালো। এরপর সেই লোকটাকে কিছু একটা বলতে যাবে, তখনই পেছন থেকে কেউ একজন তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তামিম ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখে ছিনতাইকারীর সেই প্রথম ছেলেটা তার দিকে তাকিয়ে শয়তানি হাসি আসছে। ছেলেটার হাসি দেখে তামিম এবার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছেলেটাকে জোরে একটা ধাক্কা মারল, আর ছেলেটা তাল সামলাতে না পেরে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে তার সাথের ছেলেটাও নিচ থেকে উঠে দাঁড়িয়েছে, আর সাথে বন্ধুকে ধাক্কা দিতে দেখে সেও এবার তামিমের দিকে এগিয়ে আসতে লাগলো। তখনই হঠাৎ দূর থেকে দুজন মানুষের আসার আওয়াজ পেয়ে ছেলেটা তামিমের কাছে আসতে চেয়েও আসলো না। নিজের সাথে বন্ধুকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই ভাই, এইদিকে মনে হয় মানুষজন আসছে, চল আমরা পালিয়ে যাই, না হলে ছিনতাই করতে এসে খুনের মামলায় পড়ে যাব ভাই, চল তাড়াতাড়ি। এই বলে ছেলে দুইটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে এতক্ষণে তামিম নিজের পেটের মধ্যে লেগে থাকা ছুরিটা বের করে খানিকটা দূরে ফেলে দিল। তার কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফেলে তামিম নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। চারপাশে তাকিয়ে যখন সাদা পোশাক পরা একজন মহিলাকে দেখল, তখন তামিম শিওর হয়ে গেল যে সে হাসপাতালে আছে। কিন্তু সে এখানে কিভাবে এলো, কে নিয়ে এলো তাকে এখানে? এসব কথা তামিমের মনে মনে ভাবছে। এমন সময় রুমের দরজা ঠেলে কোট পরা একজন মাঝবয়সী লোক রুমে এসে ঢুকলো। লোকটা ভেতরে ঢুকে যখন দেখলো তামিমের জ্ঞান ফিরেছে, তখন ওনার চেহারায় খুশির রেখা ফুটে উঠল। তিনি এবার তামিমের পাশে বসে দাঁড়িয়ে বলে উঠলেন, বাবা, তুমি ঠিক আছো তো? জি আঙ্কেল, আমি ঠিক আছি, তবে পিছনের দিকটা একটু ব্যথা করছে। কিন্তু আমি এখানে কিভাবে এলাম আঙ্কেল? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি বাবা। ওরা তোমাকে ছুরি মেরে চলে যাওয়ার পর ওখানে কিছু লোকজন আসে, ওরা আমার পরিচিত লোকজনই ছিল। তারপর ওদের সাহায্যে আমি তোমায় এখানে নিয়ে আসি। কিন্তু আঙ্কেল, আমার ব্যাগপত্র? ওগুলো নিয়ে এসেছি, ওই দেখো রুমের কোণায় রাখা আছে। আঙুল দিয়ে দেখিয়ে বললেন কথাটা। লোকটার কথা শুনে তামিম ঘাড় ঘুরিয়ে রুমের কোণার দিকে তাকিয়ে দেখল সেখানে তার ব্যাগপত্র রাখা আছে। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি নিজের জীবন বাজি রেখে ওই সময় আমার জীবন বাঁচিয়েছ। আসলে তখন আমার মানিব্যাগে আমার কিছু জরুরি ক্রেডিট কার্ড আরও কত কিছু, যার জন্য আমি ওদের কাছ থেকে পালিয়ে তোমার কাছে চলে এসেছিলাম সাহায্যের জন্য। না হলে আমি স্বেচ্ছায় নিজের সব কিছু ওদেরকে দিয়ে দিতাম। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে আঙ্কেল? একজন মানুষের বিপদে যদি আরেকজন মানুষ এগিয়ে না আসে, তাহলে কেমন মানুষ হলো? মানুষ হিসেবে তুমি যেমন ভালো, তোমার চিন্তা ভাবনাও এতটাই সুন্দর। তোমার জায়গায় তখন অন্য কেউ হলে নিশ্চয়ই আমাকে ওদের কাছে ছেড়ে পালিয়ে যেত, কিন্তু তুমি তা করোনি। তোমার এই মহৎ কাজে তোমার পরিবারে দেওয়া শিক্ষা ফুটে উঠেছে। তা তোমার নাম কি বাবা? আর তুমি কিসে পড়ো, কোথায় থাকো? আমার নাম তামিম, এইবার অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছি, আর বর্তমানে থাকার মতো আমার কোনো জায়গা নেই। থাকার মতো তোমার কোনো জায়গা নেই মানে? তুমি কি এই শহরে নতুন এসেছো নাকি? না আঙ্কেল, এই শহরে এক জায়গাতে আমার মামার বাসা রয়েছে, আমি সেখানেই থাকতাম। কিন্তু আজ সকালে মামা আমায় বাসা থেকে বের করে দিয়েছে। কেন? আজ সকালে হুট করেই মামা মামি আমার রুমে এসে রুমের মধ্যে কি যেন খুঁজতে লাগলেন।
সবশেষে মামা আমার বিছানা চেক করতেই সেখান থেকে 1,00,000 টাকার বান্ডিল বেরিয়ে আসলো। তখন মামা ওনার 1,00,000 টাকার চুরির দায়ে আমাকে বাসা থেকে বের করে দেন, অথচ ওনার টাকাগুলো চুরি করিনি। এমনকি আমি জানতামও না আমার বিছানার নিচে এতগুলো টাকা রয়েছে। মামাকে কত করে বললাম যে আমি টাকাগুলো চুরি করিনি, তবুও মামা আমার কথাগুলো বিশ্বাসই করলেন না, বের করে দিলেন আমায় ওনার বাসা থেকে। কথাগুলো বলতে বলতে তামিমের চোখ থেকে আপনা আপনি পানি বেরিয়ে আসলো। এরপর সে হাত দিয়ে নিজের চোখের পানি মুছে নিল। যেখানে তুমি আমাকে চিনো না, জানো না, সেখানে তুমি নিজের জীবন দিয়ে আমায় ওই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচালে। এতে আমার তোমাকে অনেক ভালো পরিবারের ছেলে মনে হচ্ছে। আমার বিশ্বাস তুমি এই টাকা চুরির কাজটা করনি। কেউ হয়তো তোমাকে ফাঁসানোর জন্য তোমার বিছানার নিচে টাকাগুলো রেখেছে। আমারও তাই মনে হচ্ছে আঙ্কেল। এই কথাটা আমি মামাকে 2-1বার বলছিলাম, কিন্তু মামা আমার কথা বিশ্বাসই করেনি। আর করবেই বা কেন, যেখানে উনি নিজে খোঁজাখুঁজির পর আমার রুমে থেকে ওনার টাকা পেয়ে গেছেন, সেখানে আমি যতই বলি না কেন আমি টাকা চুরি করিনি, উনি আমার কথা বিশ্বাস করবেন না। তা বাবা, তুমি এখন থাকবে কোথায়? এই শহরে কি তোমার পরিচিত কেউ আছে? না আঙ্কেল, পরিচিত বলতে শুধু মামাই ছিলেন। উনিও আজ আমার নিজের বাসা থেকে তাড়িয়ে দিলেন। ভেবেছিলাম মামা যখন বাসা থেকে তাড়িয়ে দিলেন তাহলে আমি আর এই শহরেই থাকবো না, চলে যাব নিজের মা বাবার কাছে। কিন্তু কিন্তু কি বাবা? প্রচুর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো লোকটা। তামিম এবার নিজের চোখের পানি ধরে রাখতে না পেরে হো হো করে কেঁদে উঠল আর কাঁদতে কাঁদতে বলল, কিন্তু মামা আমায় বাসা থেকে তাড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পর আম্মু ফোন করে বললেন আমি যেন তার জীবনেও ওনাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করি, আর সামনেও যাতে না যাই। যদি আমি এমনটা করি তাহলে ওই দিনই আম্মু নিজেকে শেষ করে দিবে। তামিমের কথাগুলো শুনে লোকটার চোখেও এবার কিছুটা পানি চলে আসতো। লোকটা এবার কিছুটা এগিয়ে এসে নিজের হাতে তামিমের চোখের পানি মুছে দিলেন আর বললেন, তোমাকে যে ফাঁসিয়ে থাকুক না কেন, সে একদিন ধরা পড়বেই। তোমার মামা আর তোমার পরিবারের সবাই একদিন জানতে পারবে তুমি নির্দোষ। এবার কান্না থামাও আর কেঁদো না। চলো, তুমি আজকে থেকে আমার বাসায় থাকবে। আপনি আমার মতো একটা অচেনা ছেলেকে শুধু শুধু নিজের বাসায় নিয়ে থাকতে দিবেন? এটা মানায় না আঙ্কেল। আপনি বরং আপনার বাসায় চলে যান, আমি না হয় কিছুটা সুস্থ হয়ে এখান থেকে বেরিয়ে নিজে থাকার জন্য বাসা খুঁজতে বের হব। এখন তোমার আপন বলতে কেউ নেই, তাহলে তোমার নিজের খরচ চালানোর জন্য তোমায় কোনো না কোনো একটা কাজ করতে হবে। নাহলে তুমি যেখানে বাসা নিবে সেখানকার বাসা ভাড়াই দিতে পারবে না। তাই বলছি, তুমি আমার সাথে চলো। এখন থেকে তুমি আমার বাসায় থাকবে, খাবে। যতদিন না তুমি কোনো কাজ খুঁজে পাবে ততদিন আমি তোমার হাত খরচে টাকা দেব। তারপর কোনো কাজ পেলে নিজের খরচ নিজে চালিয়ে নিও। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটাই। তুমি আমার সাথে যাচ্ছ মানে যাচ্ছ। আচ্ছা, তুমি একটু থাকো, আমি কি ডাক্তারের সাথে কথা বলে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এই বলে লোকটা রুম থেকে বেরিয়ে গেল। প্রায় অনেকক্ষণ পর সেই লোকটা সাথে একজন ডাক্তারকে নিয়ে রুমে এসে ঢুকলেন। ডাক্তার এসে তামিমকে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে সেই লোকটার দিকে তাকিয়ে বলে উঠলেন, আপনি পারলে ওনাকে নিয়ে যেতে পারেন, তবে আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেইগুলো ওনাকে নিয়মিত খাওয়াবেন। এই বলে লোকটা একটা কাগজের মধ্যে কিছু ওষুধের নাম লিখে কাগজটা সেই লোকটার হাতে ধরিয়ে দিলেন। এরপর ডাক্তার রুম থেকে বেরিয়ে গেলেন। ডাক্তার চলে যাওয়ার কিছুক্ষণ পর সেই লোকটাও তামিমকে ধরে ধরে শোয়া থেকে উঠে বসালেন। এরপর তাকে বেড থেকে নিচে নামিয়ে তাকে ধরে ধরে হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসলেন। বাইরে আসতে একটা বড় গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এসে তামিমকে ধরে নিয়ে গাড়ির ভেতরে ঢুকলো। লোকটাকে দেখে তামিমের কিছুটা ড্রাইভারদের মতো লাগলো। তামিমও এটা ধরে নিল এই গাড়িটা হয়তো ওই ভদ্রলোকটার, সে যার জীবন বাঁচিয়েছিল, আর এই লোকটা হয়তো ওনার গাড়ির ড্রাইভার। এরপর সেই ড্রাইভার লোকটা সামনে গিয়ে বসলো আর সেই ভদ্রলোকটা তামিমের পাশে সিটে বসে পড়ল। অতঃপর লোকটা গাড়ি স্টার্ট দিল। সন্ধ্যা ঘনিয়ে এতক্ষণে রাত হয়ে এসেছে, তাই তামিম রাস্তাঘাট ভালো করে চিনতে পারছে না। প্রায় 20 থেকে 25 মিনিট পর গাড়িটা এসে একটা দোতলা বাসার সামনে থামলো। এরপর প্রথমে গাড়ি থেকে সেই ভদ্রলোকটা নেমে তামিমকেও ধরে ধরে নামালো। এরপর লোকটা তামিমকে ধরে ধরে তাকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। বাসার ভেতরে ঢুকতেই তামিম অবাক হয়ে গেল, কেননা বাহির থেকে বাসাটা যত ছোট মনে হয় ভেতর থেকে বাসাটা ততটা ছোট না।
তামিমের মনে হলো সে যেন কোনো একটা রাজপ্রাসাদে অবস্থান করছে। চারিদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তামিম বাসাটা দেখছিল। এমন সময় উপর থেকে একটা অল্প বয়সী মেয়ে নিচে নেমে আসলো। মেয়ে এসেই বলে উঠল, আরে আব্বু, তুমি কখন এলে? আর তোমার সাথে এই ছেলেটাকে? আরে আর বলিস না, আজকে এই ছেলেটার জন্য আমি নিজের জীবন নিয়ে বেঁচে আসতে পেরেছি। এই ছেলেটা যদি আজ আমায় ওদের হাত থেকে না বাঁচাতো তাহলে যে আমার কি হতো ওপরওয়ালাই ভালো জানেন। মানে? শোন কি হয়েছে। তারপর লোকটা সেই মেয়েকে সব কিছু খুলে বলল। পুরো ঘটনাটা শুনে মেয়েটা বলে উঠল, ও তোমাকে ছিনতাইকারদের হাত থেকে বাঁচিয়েছে, তুমি এর বদলে তার জীবন বাঁচিয়েছো, কিন্তু এই ছেলেকে তুমি বাসায় নিয়ে এসেছো কেন? ছেলেটার আপন বলতে কেউ নেই। এই শহরে এসে নতুন এসেছে, অচেনা একটা শহরে থাকার মতো কোনো জায়গাও নেই তার। তাই আমি তাকে নিজের সাথে করে নিয়ে এসেছি। আজ থেকে ও আমাদের সাথে এখানে থাকবে। লোকটার কথাগুলো শুনে তামিম কিছুটা অবাক হলো। এই ভেবে যে সে ওনাকে তার ব্যাপারে যা যা বলেছে সেগুলো উনি নিজের মেয়েকে না বলে বানিয়ে বানিয়ে অন্যটা বলেছেন কেন। আর এদিকে তো ওনার কথাগুলো শুনে মেয়েটা রেগে আগুন, আর রাগে গজগজ করে বলে উঠল, চেনা নেই জানা নেই একটা অজানা ছেলেকে তুমি নিজের বাসায় রাখতে চাচ্ছ? মানে পরে যদি দেখা যায় ছেলেটা চুরি অথবা কোনো মামলার আসামি, তখন? মেয়েটা উক্ত কথাগুলো শুনে তামিম মনে বেশ আঘাত পেল, তবে কিচ্ছু বলল না, কারণ তার আগেই সেই লোকটা বলে উঠল, এসব তুমি কি বলছো আম্মু? এসব কথা বলতে নেই। ও খুব ভালো ছেলে, তুমি ওকে যেমনটা ভাবছো সে তেমনটা নয়। হ্যাঁ, কেমন ভালো তা তো তুমি একদিনই বুঝে ফেলেছো। ঠিক আছে, রাখো, তুমি একে যেখানে ইচ্ছা রাখো, আমার কি। কথাগুলো বলেই মেয়েটা রাগে গজগজ করে সেখান থেকে চলে গেল। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও একটু এরকমই। একটা মাত্র মেয়ে তো, তাই একটু আদর সোহাগ বেশি পেয়ে এরকম হচ্ছে। তুমি একটু ওর থেকে দূরে দূরে থেকো, কেমন? আঙ্কেল, শুধু শুধু আমায় এখানে রেখে? দেখো, নীলার হয়ে আমি তোমার কাছে সরি বলছি। তুমি ওর কথায় মন খারাপ করো না প্লিজ। বাসার ছাদের পাশে একটা রুম আছে, আজ থেকে তুমি সেখানেই থাকবে। এরপর তামিম কিছু একটা বলতে যাবে, তার আগে পাশের রুম থেকে একজন মাঝবয়সী ভদ্র মহিলা বেরিয়ে আসলেন। উনি এসে বলে উঠলেন, কি হয়েছে নীলার আব্বু? কিছুক্ষণ আগে নীলার চিল্লি শুনলাম যে, আর তোমার সাথে এই ছেলেটাকে? আরে শোনো, আজকে কি হয়েছে। তারপর উনি সেই মহিলাকেও পুরো ঘটনাটা বললেন। সব কিছু শুনে সেই মহিলাটা এবার বলে উঠল, বলো কি, একটু সময়ের মধ্যে তোমার সাথে এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে এখন জানাচ্ছ? একটা ফোন করেও তো বলতে পারতে আমায়। তুমি আসছো না দেখে আমি আরও চিন্তায় তোমাকে কতবার ফোন দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি ফোনই ধরছিলে না। আরে আমার ফোন সাইলেন্ট করা ছিল, তাই ফোনের আওয়াজ শুনতে পারিনি। যাকে এইসব কথা এখন বাদ দাও। ওর নাম তামিম, এই শহরে নতুন এসেছে, থাকার মতো কোথাও জায়গা নেই বলে ওকে আমি সাথে নিয়ে এসেছি। আজ থেকে ও আমাদের বাসায় থাকবে। আর তামিম, উনি হচ্ছেন নীলার আম্মু, মানে আমার স্ত্রী। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? কষ্ট হলে নীলার আব্বু তোমাকে তোমার রুম দেখিয়ে দিক, তুমি গিয়ে না হয় শুয়ে শুয়ে রেস্ট নাও। আমি এখানে থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না? আরে সমস্যা হবে কেন? কোনো সমস্যা হবে না। তাছাড়া তুমি নীলার আব্বুকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিজের ভালোত্বের পরিচয় দিয়েছো। এখন তোমার এই শহরে থাকার মতো কোনো জায়গা না থাকাতেই তো নীলার আব্বু তোমাকে এখানে থাকতে দিচ্ছেন। তবু আন্টি, আমি একটা অচেনা ছেলে আপনাদের বাসায়। তাতে কিচ্ছু হবে বাবা, আজ থেকে তুমি আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে থাকবা। যাও, এখন নীলার আব্বুর সাথে গিয়ে তোমার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। হ্যাঁ বাবা, আসো আমার সাথে। এই বলে নীলার আব্বু তামিমকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে ছাদের পাশের রুমটায় চলে আসলেন। যদি বাসায় বেশি মেহমান চলে আসে তাহলে তাদের মধ্যে কিছু মানুষকে এখানে থাকতে দিই, তাই রুমটা সবসময় পরিষ্কারই থাকে। ওদিকটায় ওয়াশরুমও রয়েছে। তুমি তাহলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও, আর কিছু লাগলে আমায় ডেকে নিও। আচ্ছা আঙ্কেল। তারপর নীলার আব্বু সেখান থেকে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর তামিম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলে তামিম তার রুমের দরজার কাছে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে লাফ মেরে শোয়া থেকে উঠে বসলো, আর ভয়ার্ত গলায় বলে উঠল, এই কে আপনি? আরে স্যার, ভয় পাচ্ছেন কেন? আমি কি ভূত নাকি? আমি এই বাসায় কাজ করি। রফিক সাহেব আপনাকে খেতে ডাকছেন,
তাই আমি আপনাকে ডাকতে এলাম। তামিম বুঝতে পারলো সে যে লোকটাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়েছিল ওনার নাম রফিক। আচ্ছা আপনি যান, আমি আসছি। তারপর মেয়েটা সেখান থেকে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর তামিমও নিচে নেমে আসলো। নিচে আসতে দেখলো সবাই খাবার টেবিলে বসে বসে খাবার খাচ্ছে। তামিম তখন ধীর পায়ে হেঁটে তাদের কাছে গিয়ে দাঁড়ালো। তামিমকে দেখে নীলার আম্মু বলে উঠলেন, আরে তুমি এসে পড়েছো? তা দাঁড়িয়ে আছো কেন? যাও ওখান থেকে হাত ধুয়ে এসে বসে পড়ো। তামিমও কিছু না বলে ওনার দেখানো বেসিন থেকে হাত ধুয়ে এসে একটা চেয়ার টেনে তাদের পাশেই বসে পড়ল। তামিম বসতেই হাচমকা নীলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলে উঠল, জানানি জানানি একটা ছেলেকে তোমরা বাসায় থাকতে দিলে, আর এখন আবার আমাদের সাথে বসে খাবার খাওয়ানো হচ্ছে। কি অদ্ভুত! ওর প্রতি যখন তোমাদের এতই দরদ, তাহলে তোমরা ওর সাথে বসে খাও। আমি গেলাম। ওর মতো ছেলের সাথে এক টেবিলে বসে আমি নীলা চৌধুরী খাবার খেতে পারবো না। এই বলে নীলা হনহন করে সেখান থেকে চলে গেল। আরে আরে কোথায় যাচ্ছ? আব্বুর কথা শোনো আম্মু। নীলা দাঁড়াও নীলা। এই বলে রফিক আহমেদ নীলাকে অনেকবার ডাকলেন, কিন্তু নীলা ওনার ডাকে সাড়া দিল না। তোমার আশকারা পেয়ে মেয়েটা আজ এমন জেদি হয়েছে। কত করে বলতাম মেয়েটার কথায় কথায় এটা ওটা করিও না, কিন্তু তুমি তো আমার কথা শুনোই না। দেখো এবারের ফলাফল কি দাঁড়ালো। বাবা তুমি ওর কথায় কিছু মনে করিও না, ও আসলে একটু এমনই। না আন্টি, সমস্যা নেই। তবে উনি কিন্তু ঠিক কথাই বলেছেন। আমার মতো একটা অচেনা। বললাম না ওর কথায় তুমি কিছু মনে করো না। এই তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। রফিক আহমেদকে উদ্দেশ্য করে বললেন কথাটা। হ্যাঁ বাবা, তুমি ওর কথায় কিচ্ছু মনে করিও না। আসলে ওকে বেশি আশকারে দেওয়াতে আজও এমন জেদি টাইপের মেয়ে হয়ে উঠেছে। তুমি খাও বাবা, মন খারাপ করে বসে থেকো না। উনি খাবেন না? আমি খাওয়া শেষ করে ওর জন্য প্লেটে করে খাবার নিয়ে যাব। খেলে খাবে, না খেলে নেই। তুমি ওর জন্য অত ভেবো না, তুমি তোমার খাবার খাও। এই বলে নীলার আম্মু তামিমের প্লেটে ভাত বেড়ে দিয়ে খানিকটা তরকারিও দিয়ে দিলেন। তারপর তামিম আর কিছু না ভেবে নিজের মতো করে খেতে লাগলো। তবে সে বেশি খেতে পারলো না, কারণ আজকে তার সাথে যা যা ঘটেছে তা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সেই কারণে তার গলাতে আজ খাবার নামছে না। প্লেটের খাবার শেষ করে তামিম চট করে উঠে পড়ল আর বেসিনে গিয়ে হাত ধুয়ে নিল। ওঠার সময় অবশ্য রফিক আহমেদ তাকে এত কম খাওয়ার কারণ জিজ্ঞেস করেছিলেন। তামিমও ক্ষুধা নেই বলে তাদেরকে একটা বুঝ দিয়ে দেয়। অতঃপর সে সেখান থেকে তার রুমে চলে আসতো। রুমে এসে তামিম আবার ঘুমিয়ে পড়ল। এদিকে খাওয়া দাওয়া শেষে তানিয়া আর নিশি দুজনেই তাদের রুমে বসে বসে গল্প করছে। আজকের দিনটা তানিয়ার জন্য বিশেষ একটা দিন, কেননা আজকের দিনেই সে তামিমকে তাদের বাসা ছাড়া করতে পেরেছে। এর জন্য চলুন তাদের কিছু কথাবার্তা শুনে আসি। তোকে অনেক অনেক ধন্যবাদ নিশি। তোর কারণে আজ আমি তামিমকে বাসা ছাড়া করতে পেরেছি। তুই যদি ওই দিন আমাকে অমন বুদ্ধি না দিতি, তাহলে হয়তো এই তামিমকে আমি কখনো বাসা ছাড়া করতে পারতাম না। শুধু নিশিকেই ধন্যবাদ দিলে হবে? আমি যে কত কষ্ট করে তোর আব্বুর আলমারির চাবি চুরি করে আলমারি থেকে টাকাগুলো সরিয়ে তামিমের বিছানার নিচে লুকিয়ে রাখলাম, সেটা কি? আচমকা সুমি বেগম তানিয়ার রুমে এসে কথাগুলো বলে উঠলেন। খালামণি কিন্তু ঠিকই বলেছে। উনি যদি খালুর আলমারির চাবি চুরি না করতেন, তাহলে কিন্তু আমরা এত কিছু করতে পারতাম না। তাই ধন্যবাদ দিলে আগে খালামণিকে দে। তা অবশ্য ঠিক, কিন্তু আম্মুকে এভাবে ধন্যবাদ দিব না। কালকে আম্মুর জন্য মার্কেটে গিয়ে একটা স্পেশাল গিফট নিয়ে এসে তারপর আম্মুকে ধন্যবাদ জানাবো। এই একদম আমার জন্য কিছু কিনবি না, বলে দিলাম। যতবারই আমাকে কিছু একটা এনে দিয়েছিস ততবারই সেটা আমাকে আবার মার্কেটে গিয়ে বদলাতে হয়েছে। তাই শুধু শুধু আমার জন্য কিছু কেনা লাগবে না। আচ্ছা, এইবার তাহলে নিশি নিজের পছন্দে তোমার জন্য কিছু একটা কিনে আনবে যাও। হ্যাঁ খালামণি, এইবার তাহলে আমি নিজের পছন্দে তোমার জন্য কিছু একটা কিনে আনবো। আচ্ছা তাহলে আনিস, আর বেশি রাত জেগে গল্প করিস না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস কিন্তু। আচ্ছা আম্মু। তারপর সুমি বেগম সেখান থেকে চলে গেলেন। উনি যাওয়ার পর তানিয়া আর নিশি আবার একে ওনার সাথে গল্পে মেতে উঠল। আচ্ছা তানিয়া, তামিমকে তো আমরা বাসা থেকে বের করে দিলাম, কিন্তু তাকে তো কলেজ থেকে বের করে দেওয়া হয়নি।
এখন সে যেখানেই থাকুক না কেন, সে তো পড়াশোনার জন্য কলেজে যাবেই। তাহলে ওকে বাসা থেকে বের করে দিয়ে কী লাভ হলো? ব্রেন খাটিয়ে আমায় একটা মাস্টার মাইন্ড প্ল্যান দিলি, আর এখন তোর মাথায় এই ছোট্ট একটা বিষয় ঢুকছে না? শোন, আব্বু কিন্তু তামিমকে বাসা থেকে বের করে দেওয়ার পর তার বাড়িতে ফোন করেও সবাইকে তার বিষয়টা জানিয়েছে। আমার মতে এতক্ষণে নিশ্চয়ই ফুপিও তামিমকে অনেক কথা শুনিয়েছেন, আর হয়তো বলছেন সে যেন আর বাড়িতে না আসে। এমনটাও হয়ে থাকলে সে এখন এক প্রকার এতিম হয়ে গেল বলা যায়। না আছে তার কোনো থাকার জায়গা, না আছে খাবার খাওয়ার জন্য টাকা পয়সা, আর না আছে টাকা রুজি করার কোনো কাজ। এমন অবস্থায় সে তার পড়াশোনা কিভাবে চালিয়ে যেতে পারবে? রাত দিন 24 ঘন্টা কাজ করেও সে ভার্সিটির 1 মাসের বেতনও জোগাড় করতে পারবে না। তাহলে তাকে পড়াশোনায় ছেড়ে দিতে হবে। এক্স্যাক্টলি। আর এমনটা হলে ভার্সিটিতে আমি আবার আমার সিংহাসন পেয়ে যাব, মানে আমি আবার আমার 1 নাম্বার স্থানে চলে আসব। অবশ্যই। আচ্ছা, এসব কথা এখন বাদ দে। তোকে তো একটা কথা জিজ্ঞেস করাই হয়নি। এতদিন যে আমাদের এখানে আসলি, তার সপ্তাহ 10 দিন থাকবি তো? থাকার তো ইচ্ছা আছে, তবে আব্বু বলেছেন বেশি দিন থাকা যাবে না, কারণ এখানে বেশি দিন থাকলে নাকি পড়াশোনার ক্ষতি হবে। খালুকে আমি বুঝিয়ে বলবো নে। ভেবে নে তুই এখানে সপ্তাহ 10 দিন আছিস। সেটা সময় হলেই দেখা যাবে। তারপর তানিয়া নিশি প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করলো। সেদিন অনেক রাত জেগে তারা দুজন গল্প করলো। ঘুমাতে ঘুমাতে তাদের একেবারে রাত 1টা বাজলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তামিম নিচে চলে আসলো, আর জোরে জোরে বলতে লাগলো, মামি, নাস্তা কোথায়? নাস্তা দেন, আমি খেয়ে ভার্সিটি যাব। এই বলে তামিম ডাইনিং টেবিলের চেয়ার টেনে সেখানে বসে পড়ল। প্রায় অনেকক্ষণ সময় চলে গেল, কিন্তু কেউ তার জন্য নাস্তা নিয়ে আসতো না। বেশ কিছুক্ষণ পর সেখানে নীলা এসে উপস্থিত হলো আর বলে উঠল, এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আর তুই কাকে মামি ডাকছিস? নীলার কথায় তামিমের মাথায় আসলো সে এখন তার মামাদের বাসায় নেই, সে এখন অন্য কারো বাসায় অবস্থান করছে। কিন্তু সে ভুলবশত এটা তার মামার বাসা মনে করে উপরোক্ত কথাটা বলে ফেলেছিল। কিন্তু এখন নীলার কথায় সে কিছুটা লজ্জার মধ্যে পড়ে গেল। কি রে, চুপ করে আছিস কেন? সরি, আমি আসলে ভেবেছিলাম। কি ভেবেছিলি? তুই এটা তোর মামার বাড়ি, এখানে ঘুরতে এসেছিস তাই না? এটা ভেবে নে তাহলে, আর আজকের মধ্যে বাসা থেকে বিদায় হ। এরপর তামিম কিছু একটা বলতে যাবে, তার আগে সেখানে নীলার আম্মু এসে উপস্থিত হলেন। তিনি এসেই বলে উঠলেন, কি ব্যাপার নীলা, তুই ওকে কোথায় চলে যেতে বলছিস? তোমরা তো একে এখানে থাকার জায়গা দিয়েই ফেলেছো, তাহলে কি আর ও এখান থেকে কোথায় যাবে? এটা কোন ধরনের কথা নীলা? খানিকটা রেগে কথাটা বললেন নীলার আম্মু। আমি ভার্সিটিতে গেলাম, আমার রুমে যেন কেউ ঢুকতে না পারে সেদিকে খেয়াল রেখো। তামিমের দিকে তাকিয়ে কথাটা বলি নীলা বাসা থেকে বেরিয়ে গেল। বাবা, ওর কথায় তুমি কিছু মনে করো না। ওর হয়ে আমি তোমার কাছে। না না আন্টি, আমি কিচ্ছু মনে করিনি। তাই একটু আগে তুমি কাকে মামি বলে ডাকছিলে বাবা? আসলে আন্টি, মামা বাড়িতে তো অনেকদিন ধরে থেকেছি। প্রতিদিন সকালে মামি নিজে সবাইকে নাস্তা দিতেন। যদি কোনোদিন মামির নাস্তা দিতে দেরি হতো, তাহলে ওনাকে ডাক দিয়ে নাস্তা দেওয়ার জন্য কথা বলতাম। এতদিনের অভ্যাস তো, তাই সেই অভ্যাসটা ভুলতে পারিনি। এর জন্য ভুল করে। বুঝতে পেরেছি, পুরনো অভ্যাস, তাই সহজে ভুলতে পারোনি। সমস্যা নেই, দাঁড়াও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। কিন্তু আন্টি, আমি যে এতদিন আমার মামার বাসায় থাকতাম সেটা তো আপনাকে বলা হয়নি। তাহলে আপনি আমার কথাগুলো শুনেও এত স্বাভাবিকভাবে। গতরাতে ঘুমানোর সময় নীলার আব্বু আমায় সবকিছু বলেছেন। তোমার ব্যাপারে আমার কিছু জানা না থাকলেও আমার বিশ্বাস তুমি ওই কাজটা করনি। আচ্ছা, তুমি একটু বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। বলেই নীলার আম্মু রান্নাঘরে চলে গেলেন। নাস্তা খাওয়া শেষে তামিম আবার রুমে চলে আসলো। রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে তামিম ভাবতে লাগলো, আঙ্কেল আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন, এটা আমার জন্য অনেক কিছু।
কিন্তু এখানে বসে বসে থাকলে তো হবে না, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু আমি কি করব? এখানে বসে বসে খেলে তো আমি আমার ভার্সিটির বেতন জোগাড় করতে পারবো না। আমি পড়াশোনায় অনেক মেধাবী হওয়ায় মামা আমায় এই শহরে নিয়ে আসে, ওনার বাসায় থাকতে দেন, আর তানিয়ার সাথে একটা প্রাইভেট ভার্সিটিতে আমায় ভর্তি করিয়ে দেন। কিন্তু সেই মামাই তো আমায় বিনা অপরাধে বাসা থেকে বের করে দিলেন। এখন আমি কিভাবে এই ভার্সিটির বেতন জোগাড় করব আর নিজের পড়াশোনা চালিয়ে যাব? মনে মনে তামিম এসব কথা ভাবছিল। ঠিক তখনই হঠাৎ বাসার কাজের বুয়া এসে তাকে ডাক দিল। রফিক স্যার আপনাকে নিচে যেতে বলেছেন। আচ্ছা, আপনি যান, আমি আসছি। তারপর কাজের বুয়াটা চলে গেল। তার কিছুক্ষণ পর তামিমও সেখান থেকে নিচে চলে আসলো। নিচে এসে দেখলো রফিক আহমেদ ড্রয়িং রুমের সোফার মধ্যে বসে বসে খবরের কাগজ পড়ছেন। সে এবার ভেতরে ঢুকে ওনার সামনে এসে দাঁড়ালো আর বলে উঠল, আঙ্কেল, আমায় ডেকেছেন? আর তুমি এসেছ? এসো বসো এখানে, তোমার সাথে কিছু কথা বলতে ডেকেছি তোমায়। কিছু না বলে ওনাদের ডান দিকের সোফায় গিয়ে বসে পড়লাম। জি আঙ্কেল, বলেন, কি বলবেন? হ্যাঁ বলেছিলাম, তুমি কোন ক্লাসে পড়ো যেন? জি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি এইবার। কোন ভার্সিটিতে? জি, মুরলিচাঁদ ভার্সিটিতে। সেটা তো আমাদের এখান থেকে অনেক দূরে। জি আঙ্কেল। তাহলে তুমি এখান থেকে প্রতিদিন ভার্সিটি যাবে কি করে? ওটা তো প্রাইভেট ভার্সিটি, শুনেছি প্রতিদিন যেতে হয়। আঙ্কেল, আমি আর এই ভার্সিটিতে পড়বো না। কেন? আসলে ওটা তো একটা প্রাইভেট ভার্সিটি, ওখানে পড়তে গেলে অনেক টাকার দরকার, যা আমি কোনোভাবেই জোগাড় করতে পারবো না। তা ঠিকই, তোমার পড়াশোনার খরচ আমি দিব, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। না আঙ্কেল, আমি এক অচেনা ছেলে, আমার পিছনে এতগুলো টাকা শুধু শুধু খরচ করতে লাগবে না আপনার। তাহলে তুমি এখন কি করতে চাও? আম্মু আব্বুর অনেক বড় স্বপ্ন আমি পড়াশোনা করে পুলিশ হব। পড়াশোনা তো আর হলো না, আর করতেও পারবো না, তবে আম্মু আব্বুর স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত করব। তুমি পড়াশোনাও করবে আর তোমার আম্মু আব্বুর স্বপ্নটাকে বাস্তব রূপান্তর করবে। এর জন্য যত টাকা লাগবে সব আমি দেব। আর তুমি নিজেকে পর বলিও না, মনে করো তুমি এখন থেকে আমাদের পরিবারের একজন। কিন্তু আঙ্কেল, আপনি শুধু শুধু। আহা, বললাম না, তোমার পড়াশোনার জন্য যত টাকা লাগে সব আমি দেব। আর আমার একটা দুঃসম্পর্কে বন্ধু পুলিশে চাকরি করে, তার সাথে কথা বলে আমি তোমার পুলিশের চাকরি মিলিয়ে দিতে পারবো। সে পুলিশের অনেক বড় একজন কর্মকর্তা। তামিমকে থামিয়ে কথাগুলো বললেন রফিক আহমেদ। সত্যি আঙ্কেল, আপনি পারবেন এটা করতে? তামিম বেশ উৎফুল্ল কণ্ঠে কথাটা বলে উঠল, পারবো না কেন, অবশ্যই পারবো। শোনো, কাল আমি তোমাকে নিয়ে একবার নীলার ভার্সিটিতে যাব, আর নীলার ভার্সিটিতে তোমায় ভর্তি করিয়ে দেবো। এদিক দিয়ে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে, আর আমি ওদিকে আমার বন্ধুর সাথে কথা বলে তোমাকে পুলিশের চাকরিতে ভর্তি করানোর চেষ্টা করব। হয়তো 6 মাস টাইম লাগবে পুলিশের চাকরিতে ভর্তি হতে। তারপর ভর্তি হলে এদিক দিয়ে তুমি ডিউটি করবে, আর অন্যদিকে দিয়ে তুমি নিজের পড়াশোনাও চালিয়ে যাবে। আপনাকে ওই দিন ছিনতাইকারীদের হাত থেকে বাঁচানোর কারণে আপনি আমার জন্য এত কিছু করবেন? সত্যি আঙ্কেল, আপনার মতো মানুষ এই যুগে পাওয়া বড়ই মুশকিল। আরে এসব বলে তুমি আমায় লজ্জা দিও না তো। যাও, এখন তোমার রুমে যাও, আমি তোমাকে ভার্সিটিতে ভর্তি করানোর ব্যবস্থা করছি। আচ্ছা আঙ্কেল। এই বলে তামিম সেখান থেকে তার রুমে চলে আসলো। পরের দিন সকালবেলা নাস্তা খাওয়া শেষে রফিক আহমেদ তামিমকে নিয়ে নীলার ভার্সিটিতে চলে আসলেন। এসে ভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলে তামিমকে সেই ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলেন। ভর্তি করিয়ে দিয়ে রফিক আহমেদ ওনার অফিসে চলে গেলেন, আর তামিম তার ক্লাস টিচারের সাথে ক্লাসে চলে গেল। ক্লাস টিচার তামিমকে সাথে নিয়ে ক্লাসে এসে ঢুকলেন, আর ক্লাসে সবার সাথে তার পরিচয় করে দিতে লাগলেন। হ্যালো স্টুডেন্ট, ওর নাম তামিম আহমেদ। সে আমাদের ভার্সিটিতে আজ নতুন ভর্তি হয়েছে। তামিম, তুমি ক্লাস শেষে সবার সাথে পরিচিত হয়ে নিবে, কেমন? তাহলে তুমি এখন তোমার সিটে গিয়ে বসো, যাও। জি স্যার। এই বলে তামিম একেবারে পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ল, কেননা ছাত্রছাত্রীদের ক্লাস ভরপুর হয়ে আছে, তাই তামিমকে পেছনে গিয়ে বসতে হলো। এরপর স্যার ক্লাস করানো শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ওনার ক্লাস শেষ করে চলে গেলেন। তার কিছুক্ষণ পর আবার আরেকজন স্যার আসলেন, আর কিছুক্ষণের ক্লাস করিয়ে চলে গেলেন। এরপর টিফিন পিরিয়ড শুরু হলো। টিফিন পিরিয়ডে ক্লাসের সব ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলো, কিন্তু তামিম কোথাও না গিয়ে ক্লাসেই বসে রইল, কেননা টিফিন খাওয়ার মতো টাকা তার কাছে নেই। এদিকে নীলা যখন তামিমকে স্যারের সাথে ক্লাসে আসতে দেখলো, আর স্যারের মুখ থেকে শুনলো সে তাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, তখন সে অনেকটাই অবাক হয়।
তার মনে মনে ভাবতে থাকে, যে ছেলের এই পৃথিবীতে কেউ নেই সে কিভাবে ভার্সিটিতে ভর্তি হলো? তাহলে কি তার আব্বুই তামিমকে ভার্সিটিতে ভর্তি করেছেন? এই রে নীলা, কি এত ভাবছিস? সেই প্রথম ক্লাস থেকেই দেখে আসছি তুই যেন কি ভেবে চলেছিস। কি হয়েছে বলতো? হ্যাঁ, না কই, কি ভাবছি? না তো কিছুই ভাবছি না। রিমা ঠিকই বলেছে, কিছু একটা তো ভাবছিস তুই। তাছাড়া আমিও দেখেছি ক্লাসের শুরু থেকেই তুই কি যেন ভেবে চলেছিস। কি নিয়ে ভাবছিস বল তো আমাদের? আরে না, তেমন কিছুই না। আজকাল এসে একটা নতুন ছেলে এসেছে না, তার বিষয়ে একটু ভাবছিলাম। যে ছেলেটা এত দেরিতে ভার্সিটিতে ভর্তি হলো কেন? সবাই তো মাসখানেক আগের মধ্যেই ভার্সিটিতে ভর্তি হয়ে গেল, কিন্তু এই ছেলেটা ভর্তি হতে এত দেরি করলো কেন? হ্যাঁ, আমিও প্রথমে এটাই ভাবছিলাম যে ছেলেটা এত দেরিতে এসে ভর্তি হলো কেন। পরে ভাবলাম হয়তো ছেলেটার ফ্যামিলির অবস্থা তেমন ভালো না। দেখলি না ছেলেটা কেমন ঢিলাঢালা পোশাক পরে ভার্সিটিতে এসেছে। ছেলেটার তো ফ্যামিলি নেই, অবস্থা ভালো আর খারাপ হবে কিভাবে? কিছু বললি? না, বললাম যে এখন এসব কথা বাদ দে, আর কিছু একটা অর্ডার দে, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। এই বলে ইতি ক্যান্টিনের একটা ওয়েটারকে ডেকে তাদের সবার জন্য কিছু খাবার অর্ডার দিল। সেদিন ভার্সিটির সবকটা ক্লাস শেষ করে নীলা বাসায় এসেই তার আব্বুকে খুঁজতে লাগলো, আর পেয়েও গেল খাবার টেবিলে। নীলাকে দেখে রফিক আহমেদ কিছু বলতে যাবেন, তার আগেই নীলা বলে উঠল, ওই রাস্তার ছেলেটাকে তুমি আমাদের ভার্সিটিতে ভর্তি করলে কেন? রাস্তার ছেলে মানে? কার কথা বলছো তুমি মামনি? যেই ছেলেকে তুমি 2 দিন আগেই রাস্তা থেকে উঠিয়ে বাসায় নিয়ে এসেছো, সেই ছেলের কথা বলছি। রাস্তার ছেলে? এসব কোন ধরনের ভাষা নীলা? ওই ছেলেটা তোর আব্বুর জীবন বাঁচিয়েছে, আর ছেলেটারও এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। এমন অসহায়দের পাশে দাঁড়ালে উপরওয়ালাও খুশি হন। তাই তোর আব্বু সেই ছেলেটাকে পড়াশোনা করানোর জন্য তোর ভার্সিটিতে ভর্তি করেছেন। বুঝলাম সে আব্বুর জীবন বাঁচিয়েছে, কিন্তু সে আব্বুর জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন তো আর দিয়ে দেয়নি। তুমি ওকে বাসায় নিয়ে আসলে, বাসায় থাকতেও দিলে, আমি কিছুই বলিনি। তাই বলে এমন একটা অচেনা ছেলেকে তুমি আমার ভার্সিটিতে ভর্তি করে দিবা? তাহলে নিশ্চয়ই তুমি এখন থেকে ওর পড়াশোনার খরচটাও দিবা। তোমার জীবন বাঁচানোর খাতিরে আর কত কিছু করা লাগবে ওই রাস্তা ছেলেটার জন্য। নীলার কথাগুলো শেষ হতে না হতেই তার আম্মু তার গালে 2টা চড় বসিয়ে দেন। ঠিক তখনই নীলার আম্মু আব্বু তামিমকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখেন। তামিম হয়তো শুরু থেকেই নীলার কথাবার্তা শুনেছিল, কিন্তু এতক্ষণ যাবৎ সে সামনে আসেনি। এটাই ভাবছেন নীলার আব্বু আম্মু। এদিকে নীলা তার আম্মু আব্বুকে পেছনে তাকিয়ে থাকতে দেখে সেও পেছনে ঘুরে তাকালো, আর দেখলো তামিম দাঁড়িয়ে আছে। তামিমকে দেখে নীলার রাগ আরও কয়েক গুণ বেড়ে গেল, কিন্তু সে তখন আর কিচ্ছু বলল না। রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে তার রুমে চলে গেল। আরে বাবা, তুমি কখন এলে? এই তো আন্টি, মাত্র এলাম। আচ্ছা তাহলে যাও, এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর খাবার খেতে আসো। জি আন্টি। তারপর তামিম সেখান থেকে সোজা নিজের রুমে চলে আসলো, মানে ছাদের সাথে লাগানো রুমটাতে। রুমে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তামিম আবার নিচে নেমে আসলো। নিচে আসতেই রফিক আহমেদ তাকে ডেকে খাবার টেবিলে বসিয়ে নিলেন। এরপর নীলার আম্মু নিজ হাতে তামিমের প্লেটে ভাত আর তরকারি বেড়ে দিলেন। আঙ্কেল, আপনারা খেয়েছেন? হ্যাঁ বাবা, আমরা অনেক আগে খেয়ে ফেলেছি। তা তোমার ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? জি, ভালোই কেটেছে। আমি জানি তুমি তখন লুকিয়ে লুকিয়ে নীলার সব কথা শুনেছ। নীলা কেমন স্বভাবের মেয়ে সেটা তোমাকে আমি আগেই বলেছি, তাই দ্বিতীয়বারে বিষয়ে আমি আর তোমাকে কিছু বলতে চাই না। তবে ওর এমন কথাবার্তার জন্য আমি তোমার কাছে ওর হয়ে... ছি ছি, আপনি এসব কি বলছেন? এইভাবে বলবেন না প্লিজ। আমি ওনার কথায় কিচ্ছু মনে করিনি, আর তাছাড়া অবশ্য উনি ভুল কিছু বলেননি। শুধুমাত্র আপনাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচানোর কারণে আমি আপনার পিছনে এইভাবে। এই বিষয়ে আর কোনো কথা হবে না, নিজের খাওয়ার মনোযোগ দাও। এই বলে রফিক আহমেদ সেখান থেকে উঠে চলে গেলেন। তারপর তামিমও নিজের খাবার খেয়ে উঠে রুমে চলে গেল। রুমে এসে তামিম বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিতে লাগলো। এইভাবে তামিমের দিনকাল কাটতে লাগলো। দেখতে দেখতে কেটে গেলেও বেশ কিছুদিন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাওয়া, আবার ভার্সিটি শেষে বাসায় আসা, রাতের বেলা পড়তে বসা ইত্যাদি কাজগুলো তামিমের দৈনন্দিন রুটিনে পরিণত হয়ে গেল। কিছুদিনের মধ্যে
অবশ্য এই কদিনে তামিমের ভার্সিটি কয়েকজন বন্ধু হয়ে গেছে। নীলার আম্মু আব্বুর সাথেও তামিমের বেশ সখ্যতা তৈরি হয়ে গেছে। তবে নীলার সাথে এখনও তামিম সখ্যতা গড়ে তুলতে পারেনি, কেননা তামিমকে দেখলেই নীলার গা জ্বলে ওঠে, যেন তামিম তার দু চোখের বিষ। এই কথা কেন বললাম চলুন সেটা আপনাদেরকে নীলার ব্যবহারের দ্বারাই বোঝানো যাক। এই তো আজ সন্ধ্যার ঘটনা। তামিম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোনো দিনের কথাগুলো ভেবে চলছে আর নীরবে চোখের পানি ছাড়ছে। কিছুদিন আগেও তার দিনকাল কত সুখে কাটছিল, কিন্তু হঠাৎ একটা মিথ্যা অপবাদে তার জীবন সব সুখ উড়ে গেল। যেখানে তার নিজের মা বাবা তাকে বিশ্বাস করেনি, সেখানে তার মামা কীভাবে তাকে বিশ্বাস করবে? সে তো কখনো কারো কোনো ক্ষতি করেনি, বাসার সবার সাথেই সে সর্বদা ভালো ব্যবহার করে গেছে। তাহলে কে তার উপর এমন মিথ্যা অপবাদ চাপিয়ে দিল? এই ছাদটা পোলা, তোকে না আমি ছাদে আসতে মানা করেছি, তারপরে তুই কোন সাহসে ছাদে এসে দাঁড়িয়ে আছিস? আচমকা ছাদে নীলার আগমন ঘটল, আর তামিমকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা তার পেছনে এসে দাঁড়িয়ে কথাগুলো বলে উঠল। হঠাৎ নীলার গলার আওয়াজ পেয়ে তামিম চোখ মুছে পেছনে ফিরে তাকালো আর শান্ত গলায় বলে উঠল, কিন্তু আপনি তো আমায় বিকেলে ছাদে আসতে মানা করেছেন, আর এখন তো আর বিকেল না, তাই আমি একটু ছাদে আসতে পারি? মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম, তুই এখন থেকে আর ছাদে আসবি না, যা এখন এখান থেকে। নীলার ধমক শুনে তামিম আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসতে লাগলো। তখনই নীলা কী যেন ভেবে তাকে দাঁড়াতে বলে। তামিমও নীলার কথা মতো দাঁড়িয়ে যায়। এবার নীলা তামিমের কাছে এসে বলে, তুই কি এতক্ষণ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলি? কান্না করছিলাম মানে? না, কান্না করব কেন, এমনিতেই ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়েছিলাম। তাহলে তোর চোখ ভিজে লাগছে কেন? কোথায় চোখ ভিজে আছে? কই না তো। বলতে বলতে তামিম ভালো করে তার চোখ মুছে নিল। এই তো এক্ষুনি তুই তোর চোখ মুছে ফেললি, সত্যি করে বলতো কি হয়েছে? কি হবে আবার? কিছুই হয়নি। তাহলে আচ্ছা বাদ দে এইসব কথা, একটা কথা বলতো, এই পৃথিবীতে কি সত্যিই তোর কেউ নেই? কি রে কথা বলছিস না কেন, বল। সত্যি বলবো? হ্যাঁ বল। আমি আসলে এতিম না, আপনার মতো আমারও একটা ছোট্ট পরিবার আছে, যেখানে আমার মা বাবা আর ছোট্ট একটা বোন রয়েছে। তাহলে আব্বু যে বললো এই পৃথিবীতে তোর কেউ নেই? আঙ্কেল মিথ্যা বলেছেন, সত্যিটা আমি আপনাকে বলছি, শুনেন। তারপর তামিম নীলাকে সব বলল। এই যে সে আগে কোথায় থাকতো, সেখান থেকে তাকে কেন বের করে দেওয়া হলো, সব কিছু শুনে নীলা বেশ অবাক হলো, যা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। নীলা এটাও খেয়াল করলো যে কথাগুলো বলতে গিয়ে তামিমের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। এতে নীলার কেন জানি মনে হলো তামিম মিথ্যা বলছে, কেননা সে যদি খারাপ স্বভাবের ছেলেই হতো তাহলে সেদিন সে তার বাবাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাতো না। আর ধন সম্পদের প্রতি যদি তার লোভী থেকেই থাকতো তাহলে তো সে অনেক আগেই তাদের বাসা থেকে টাকা পয়সা চুরি করে কোনো একদিন বাসা থেকে পালিয়ে যেত। কিন্তু সে তো এমনটা করেনি। তা ছেলে হিসেবে সে অনেক ভালো মনের একজন মানুষ, কেননা সে এখানে আসার পর থেকে এই অবধি নীলা তাকে যত আদেশ দিয়েছে সবটাই সে নীরবে পালন করে গেছে। কোনো দিনও নীলার মুখের উপর কথা বলেনি। তামিমের সাথে এতদিন যাবৎ করা খারাপ আচরণের জন্য নীলার এখন নিজেকে নিজেই কাছে ঘৃণিত মনে হচ্ছে। নীলার এখন মনে হচ্ছে এই সব কিছুর জন্য তামিমকে একবার সরি বলা উচিত, কিন্তু সে তো আজ অবধি কখনো কাউকে সরি বলেনি। তাহলে কি আজ সে তামিমকে সরি বলবে? সরি বলবে কি বলবে না এই নিয়ে নীলা একসময় বিপাকে পড়ে গেল। এদিকে তামিমের কেন জানি নীলার পাশে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছিল না, তাই সে নিজের রুমের দিকে পা বাড়ালো। তামিমকে চলে যেতে দেখে তৎক্ষণাৎ নীলা তাকে ডাক দিয়ে দাঁড়াতে বলে। নীলার কথায় তামিমও দাঁড়িয়ে যায়, তবে সে পেছন ফিরে তাকায় না। নীলা এবার ধীর পায়ে তামিমের সামনে এসে দাঁড়ায় আর নরম স্বরে বলে উঠলে, আসলে আমি এতদিন যাবৎ তোমার ব্যাপারে কিছু না জেনে তোমার সাথে এত খারাপ আচরণ করেছি, সব কিছুর জন্য আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। নীলার কথাগুলো শুনে তামিম বেশ চমকে উঠল। যেই মেয়ে এতদিন যাবৎ তার সাথে সারাক্ষণ তৃতকারি করে কথা বলে আসছে, সেই মেয়ে কিনা আজকে তাকে তুমি করে সম্বোধন করছে। তামিমের যেন এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তবুও তামিম খানিকটা সময় পর নিজেকে স্বাভাবিক করে নিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনার জায়গায় অন্য কেউ হলে
হয়তো এমনটাই করতো। আর তাছাড়া হুট করে একটা অচেনা ছেলেকে বাসায় নিয়ে আসা, তারপর তাকে ভার্সিটিতে ভর্তি করে দেওয়া, এইসব মূলত কোনো স্বাভাবিক বিষয় না। তাই এখানে আপনার রাগ করাটাই স্বাভাবিক। তবে আমি বেশি দিন আপনাদের উপর বসে বসে খাবো না। আম্মুর ইচ্ছা ছিল আমাকে পুলিশ বানানোর। সেই ব্যাপারে একদিন আঙ্কেলের সাথে কথাও বলেছিলাম। আঙ্কেল বলেছেন ওনাদের একজন বন্ধু পুলিশে চাকরি করেন, ওনার সাথে কথা বলে আঙ্কেল আমার একটা ব্যবস্থা করে দিবেন। যদি পুলিশের চাকরিটা পেয়ে যাই তাহলে যা বেতন পাবো সবটা আঙ্কেলকে দিয়ে আমার উপর করা উপকারগুলোর শোধ মিটিয়ে দিব। আপনি এভাবে বলছেন কেন? আব্বু আপনাকে এখানে নিয়ে এসে নিজের খরচে আপনাকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন বলে এই না যে উনি আপনার উপর দয়া করছেন। মূলত সেদিন আপনি আব্বুকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচানোর জন্য হয়তো আব্বু আপনার জন্য এত কিছু করছেন। এইসব উনি আপনার ওপর দয়া দেখিয়ে করেননি, বরং ওনার আপনাকে একজন বিশ্বস্ত মানুষ মনে হয়েছে, তাই উনি আপনার জন্য এত কিছু করেছেন। তাই আপনার যদি ভবিষ্যতে পুলিশের চাকরি হয়েও যায় তাহলে ভুল করে আব্বুর এইসব কাজের শোধ মেটানোর চেষ্টা করবেন না, তাহলে আব্বু খুব কষ্ট পাবেন। আচ্ছা ঠিক আছে, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আমি রুমে গেলাম। আরে আরে দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। আর কি কথা বাকি আছে? আপনি আমায় মন থেকে মাফ করে দিয়েছেন তো? আপনার প্রতি তো আমার কখনো রাগ বা অভিযোগ ছিলই না, তাহলে মাফ করার কি আছে? আচ্ছা, আপনার যদি আমার প্রতি কোনো রাগ ও অভিযোগ নাই থেকে থাকে তাহলে আমরা কি বন্ধু হতে পারি? যেহেতু আমরা এক ক্লাসে পড়ি আর এক পাশেতেই থাকি, তাহলে তো বন্ধু হওয়া যায়, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন থেকে তাহলে আমরা একে অপরকে তুমি করে বলবো, ওকে? ওকে, তাহলে এখন কি আমি যেতে পারি? হুম। তারপর তামিম সেখান থেকে নিজের রুমে চলে গেল। নীলাও আর বেশ কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে আসতো আপুর দিকে। তানিয়া এই বছর অনার্স ফার্স্ট ইয়ারে পুরো ভার্সিটির মধ্যে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়াতে তানিয়া কী যে খুশি তা বলে প্রকাশ করা যাবে না। সেদিনই তানিয়া ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে বাসায় যায়। বাসায় এসেই প্রথমে সে তার আম্মুকে জোরপূর্বক একটা মিষ্টি খাইয়ে দেয়। তানিয়ার আম্মু কোনো রকমে মুখের মিষ্টিটা খেয়ে শেষ করে তানিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এটা কিসের মিষ্টি রে মা? তোমার মেয়ে এবার ফার্স্ট ইয়ারে পুরো ভার্সিটির মধ্যে ফার্স্ট হয়েছে, এই তারই মিষ্টি আম্মু। মুখে একটা বিশ্বজয়ী হাসি ফুটিয়ে তুলে বলল কথাটা। বলিস কি, তুই সত্যি পুরো ভার্সিটির মধ্যে ফার্স্ট হয়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ আম্মু, সত্যি আমি পুরো ভার্সিটির মধ্যে ফার্স্ট হয়েছি। যা তাহলে তোর আব্বুকে গিয়ে মিষ্টি খাওয়া। তোর আব্বু একটু আগেই অফিস থেকে বাসায় এসেছে। আচ্ছা যাচ্ছি। তারপর তানিয়া মিষ্টি নিয়ে তার আব্বুর ঘরে চলে আসতো। তানিয়ার আব্বু ইকবাল হোসেন তখন মোবাইলে কী যেন দেখছিলেন। তানিয়া ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে, হাবু হা কর তো বলেই মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি বের করলো। ইকবাল হোসেনও কিছু বুঝে উঠতে না পেরে মাথা তুলে হাঁ করতে তানিয়া ওনার মুখে মিষ্টি ঢুকিয়ে দিল। ইকবাল হোসেন কোনো রকমে মিষ্টিটা খেয়ে বলে উঠলেন, কী রে মা, এটা কিসের মিষ্টি? আমার রেজাল্ট দিয়েছে আব্বু, আমি এবার পুরো ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, এটা তারই মিষ্টি। খুশিতে গদগদ করে কথাটা বলল তানিয়া। তানিয়ার কথাগুলো শুনে ইকবাল হোসেনের মুখে হাসি ফুটলেও মুহূর্তের মধ্যেই সেটা মন খারাপে পরিণত হয়ে গেল। ইকবাল হোসেন এবার বসা থেকে উঠে দাঁড়ালেন আর পেছনে ফিরে ওনার আলমারি খুলে কী যেন খুঁজতে লাগলেন। এমন একটা খুশির সংবাদ শুনেও বাবার মুখে হাসি ফুটেনি দেখে তানিয়া বেশ অবাক হলো। তানিয়া এবার কিছুটা এগিয়ে এসে বলে উঠল, কি ব্যাপার আপু, আমার রেজাল্টের খবর শুনে তোমার মুখ ভার হয়ে গেল কেন? তুমি কি আমার রেজাল্টের ওপর খুশি না? তানিয়ার প্রশ্নের প্রতি উত্তরে ইকবাল হোসেন কিছু বললেন না। বাবাকে চুপ করে থাকতে দেখে তানিয়া আবার বলে উঠল, কি হলো আব্বু, তুমি কিছু বলছো না কেন? ইকবাল হোসেন এবারও কোনো সাড়া দিলেন না। আব্বু তুমি কথা। তানিয়ার কথাটা শেষ হওয়ার আগে ইকবাল হোসেন তার গালে সজোরে একটা চড় মেরে বসলেন। চড় খেয়ে তানিয়া আশ্চর্য হয়ে গেল। কেন কোনো বাবা তার মেয়ে এত ভালো রেজাল্টের কথা শুনে তাকে চড় মেরেছে বলে তানিয়ার জানা নেই, বা এমনটা সে কখনো শুনেও নি। তাহলে তার আব্বু কেন তাকে চড় মারলেন? আব্বু তুমি আমায় মারলে, আমার দোষ কি যে তুমি আমায় মারলে? দোষ? আরে তুই তো এখানে কোনো দোষ করিসনি, করেছিস তো অপরাধ, অনেক বড় একটা অপরাধ করেছিস তুই।
রাগে চিৎকার করে কথাটা বললেন ইকবাল হোসেন। চিৎকার চেঁচামেচি শুনে তানিয়ার আম্মু সুমি বেগম হন্তদন্ত হয়ে রুমে এসে ঢুকলেন। তিনি এসেই বলে উঠলেন, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে কাকে চিল্লানি দিচ্ছ? আর কাকে? তোমার আদরের দুলালি মেয়েকে। তানিয়াকে? ও মা, সে আবার কি করেছে? কি করেনি সেটা বলো। আর ও তো সব একা করেনি, তার সাথে তুমি আর তোমার বোনের মেয়েও সামিল রয়েছে। মানে আমরা আবার কি করলাম? এই যে তোমরা মিলে আমার বোনের ছেলে তামিমকে ষড়যন্ত্র করে বাসা থেকে তাড়িয়ে দিলে। কী ভেবেছিলে আমি কিছু জানবো না? আমি সবই জানি, তবে সত্যিটা জানতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। আরে কি ক্ষতি করেছিল সে তোমাদের? সে ক্লাসে প্রতিবার ফার্স্ট হয়ে যায়, শুধু এই কারণেই তার সাথে তোমরা এত বড় ষড়যন্ত্র করলে। আরে সে তো আর চুরি করে ফার্স্ট হয় না, নিজের মেধা দিয়েই ফার্স্ট হয়। কিন্তু তোমরা তার এই ভালোটা দেখতে পারলে না। মা মেয়ে মিলে একটা ষড়যন্ত্র করে তাকে বাসা থেকে তাড়িয়ে দিতে আমায় বাধ্য করলে। মানে কি কি বলছো তুমি এসব? আমরা কখন ষড়যন্ত্র করে তামিমকে বাসা থেকে তাড়িয়ে দিলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সামনে একদম নাটক করবে না বলে দিচ্ছি। তামিমকে যেদিন বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেদিনই আমি তোমাদের কথাবার্তা শুনেছি। তোমরা মা মেয়ে মিলে আমার আলমারিতে থাকা টাকাগুলো সরিয়ে তামিমের বিছানায় নিচে রেখে দাও, যাতে আমি টাকাগুলো খুঁজতে গিয়ে সেগুলো তামিমের বিছানার নিচে পাই আর তামিমকে দোষী মনে করি। আব্বু তুমি যা। চুপ, কোনো কথা বলবি না তুই। কি ভেবেছিলে তোমরা এত কিছু করবে আর আমি তার কিছুই জানবো না? তোমরা হয়তো ভালো করে জানো সত্যি কখনো মিথ্যা দিয়ে লুকিয়ে রাখা যায় না। সত্যি একদিন ঠিকই কোনো না কোনো ভাবে মিথ্যার আড়াল থেকে বেরিয়ে আসে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই আমার মেয়ে হয়ে এমন জঘন্য তোমার একটা কাজ করবি। আমি এর জন্য তোকে আর তোর মাকে কোনো কালেই মাফ করব না। ইকবাল হোসেনের কথাগুলো শুনে তানিয়া এবার সাথে সাথে তার আব্বুর পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, আব্বু আমার ভুল হয়ে গেছে, আমি আসলে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোর কাজের কোনো মাফ নেই। তুই যা করেছিস তার জন্য আমি তোকে কোনো কালেই মাফ করব না। তোর জন্য আমি আমার ভাগিনার উপর সন্দেহ করেছি, তার গায়ে হাত তুলেছি, এমনকি তাকে বাসা থেকেও তাড়িয়ে দিয়েছি। না জানি এতদিন ধরে আমার ভাগিনাটা কোথায় আছে, কোন অবস্থাতে বা আছে। তাকে আমি আর কখনো খুঁজে পাবো কি না আমার সেটাও জানা নেই। যদিও পাই তার সামনে আমি কোনো মুখেই বা দাঁড়াবো, আর তার মা বাবার কাছেও বা আমি কোন মুখে বলবো যে তোমাদের ছেলের কোনো দোষ নেই, সে নেই দোষ। কথাগুলো বলতে বলতে ইকবাল হোসেনের চোখ দিয়ে পানি চলে এসেছে। তানিয়াও তার কর্মের উপর অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলো। তানিয়ার আম্মুর চোখের কোণেও জল চলে এসেছে। ইকবাল হোসেন আর দাঁড়িয়ে না থেকে ওনার রুম থেকে বেরিয়ে গেলেন। মা মেয়ে কেউই ওনাকে পেছন থেকে ডাকার সাহস পেল না। তারপর দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। এর মধ্যে নীলা তামিমের সাথে আর খারাপ ব্যবহার করেনি। নীলা আর তামিমের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বও তৈরি হয়েছে এখন। দুজনেই প্রতিদিন একসাথে ভার্সিটিতে যাওয়া আসা করতো, আবার একই সাথে বাসায় ফিরত। তামিমের সাথে নীলা মিশে গেছে দেখে নীলার মা বাবাও অনেক খুশি। এই তো আজ সন্ধ্যার ঘটনা। রফিক আহমেদ আজ সন্ধ্যায় বাসায় ফিরেই তামিমকে খুঁজতে লাগলেন। তামিমকে বাসায় না পেয়ে উনি তার নাম্বারে ফোন করে তাকে দ্রুত বাসায় আসতে বলেন। তামিম তখন বাসার দিকেই আসছিল। রফিক আহমেদের কল পেয়ে সে আরও দ্রুত পা চালিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসেই সে ড্রয়িং রুমে গিয়ে রফিক আহমেদের সামনে দাঁড়িয়ে বলে উঠল, কি ব্যাপার আঙ্কেল, কোনো সমস্যা? আমি এত দ্রুত বাসায় আসতে বললেন যে? তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আঙ্কেল? তুমি যে কদিন আগে পুলিশের চাকরির জন্য আমার বন্ধুর কাছে তোমার কাগজপত্র জমা দিয়েছিলে, মনে আছে? আজকে সে আমাকে ফোন করে জানালো যে তোমার পুলিশের চাকরি হয়ে গেছে। শুধু তাই নয়, তোমাকে পুলিশের এসআই পদে নিয়োগ দেওয়া হয়েছে। কি আঙ্কেল, আপনি সত্যি বলছেন? কিন্তু আমাকে এসআই পদে কিভাবে নিয়োগ দেওয়া হলো? আরে দুদিন আগে তাদের ওখান থেকে এসআই পদের একজন পুলিশের বদলি হয়েছে। সে পদটা খালি থাকায় তোমাকে সেই পদে নিয়োগ দিয়েছে ওরা। নীলা আর নীলার আম্মু তখন সেখানেই উপস্থিত ছিলেন। পুলিশে চাকরি পাওয়াতে দুজনেই তাকে অভিনন্দন জানালো। সেদিন রাতেই তামিম আবার বাইরে গিয়ে সবার জন্য মিষ্টি নিয়ে আসলো। রাতে খাবার খাওয়ার সময় তামিম হুট করেই বলে উঠল, আঙ্কেল, আমি যেহেতু চাকরি পেয়ে গেছি, তাহলে আমি এখান থেকে চলে যাই। আর কত আপনাদের উপর বসে বসে খাবো? সেটা পরে দেখা যাবে, এখন তুমি খাবার খাও। তামিম আর কথা না বাড়ি নিজের খাবার খাওয়া শেষ করলো। সবার খাওয়া শেষে তারা তামিমের নিয়ে আসা মিষ্টি খেলো। তবে নীলাকে তখন খুঁজে পাওয়া গেল না। তামিম মিষ্টির প্যাকেট নিয়ে নীলার রুমে আসলো
কিন্তু সেখানেও তাকে পেল না। তামিম বুঝে গেল নীলা এখন কোথায় আছে। সে আর দেরি না করে ছাদে চলে আসলো। ছাদে আসতেই দেখলো নীলা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে হেঁটে নীলার পাশে গিয়ে দাঁড়ালো। তামিম তার পাশে এসে দাঁড়িয়েছে, এটা বুঝেও নীলা তার দিকে ফিরে তাকালো না। তামিম এবার মিষ্টির প্যাকেটটা নীলার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও মিষ্টি খাও। খাবো না, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কিছু না। আরে কি হয়েছে বলো আমাকে। খাওয়ার সময় তুমি আব্বুকে বললে কেন তুমি আমাদের এখান থেকে চলে যেতে চাচ্ছ? তো আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি? থাকলে সমস্যা কি? আরে আমি পরের মানুষ, সারা জীবন তোমাদের সাথে থাকলে মানুষজন কি বলবে? তাহলে আপন মানুষ হয়েই থেকে যাও। মানে? তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলেই তো হয়ে যায়। তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। এতদিনেও তুমি আমার মন বুঝতে পারলে না তামিম? আমি যে এতদিন ধরে তোমার সাথে চলতে চলতে তোমার মায়ায় পড়ে গিয়েছি, আর সেই মায়াটা এখন ভালোবাসার রূপ নিয়েছে। জানি তুমি আমার কথা শুনে অবাক হবে, এটাই সত্যি। জানি না তুমি বিশ্বাস করবে কিনা। নীলা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ভালোবাসো মানে? দেখো, আমি তোমায় জোর করব না, কারণ ভালোবাসা জোর করে হয় না। শুধু একটাই কথা বলবো, তুমি এখান থেকে যেও না প্লিজ, নাহলে আমি অনেক একা হয়ে পড়বো। কথাগুলো বলে নীলা হন করে ছাদ থেকে নেমে গেল। নীলা চলে গেলে তামিম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো তার এখন কি করা উচিত। তার কি নীলার ভালোবাসা গ্রহণ করা উচিত? কিন্তু সে তো কখনো নীলাকে ওই নজরে দেখেইনি। এই বিষয় নিয়ে ভাবতে গিয়ে সে বেশ কিছুটা সময় ছাদে কাটিয়ে দিল। 2 দিন পর রফিক আহমেদকে বলেই তামিম আজ তার মা বাবার সাথে দেখা করতে নিজের বাড়িতে এসেছে। যদিও তার মা সেদিন তাকে বলে দিয়েছিল সে যেন আর তাদের সাথে কখনো যোগাযোগ না করে, তবুও সে আর থাকতে না পেরে তার মা বাবাকে দেখতে চলে এসেছে। বাড়ির সদর দরজার কাছে এসে তামিম জোর গলায় তার মাকেই ডাকতে লাগলেন। ছেলের কণ্ঠ শুনে তামিমের মা কিছুক্ষণের মধ্যেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। এতদিন পর ছেলেকে চোখের সামনে দেখতে পেয়ে তামিমের আম্মু বেশ অবাক হলেন, কিন্তু মুহূর্তের মধ্যে ওনার চোখ দুটো নোনা জলে ভরে উঠল। নিজেকে আর সামনে রাখতে না পেরে উনি এবার হাওমাও করে কেঁদে দিয়ে নিজের ছেলেকে গিয়ে জড়িয়ে ধরলেন। তামিমও এতদিন পর তার আম্মুকে সামনাসামনি দেখতে পেয়ে খুশিতে কেঁদে দিল। কোথায় ছিলি তুই এতদিন বাবা? এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? কান্না ভেজা কণ্ঠে কথাটা বললেন তামিমের আম্মু। আমি ছিলাম এক মহৎ মানুষের বাড়িতে, আর তোমাদের কথা তো প্রতিনিয়তই মনে পড়ে। কিন্তু কি করব, তুমি যে আমায় নিষেধ করে দিয়েছিলে আমি যেন তোমাদের বাসার সামনে না আসি। আমরা তোকে বুঝতে ভুল করেছি বাবা। সেই ঘটনার কিছুদিন পর তোর মামা নিজে থেকে আমাদের কাছে ফোন করে জানায় তোকে নাকি তানিয়া আর তোর মামি মিলে ষড়যন্ত্র করে বাসা থেকে তাড়িয়ে দিতে তাকে বাধ্য করেছে। আমাদের তুই ক্ষমা করে দিস বাবা। তুমি এইভাবে বলছো কেন আম্মু? মানুষ মাত্রই তো ভুল হয়। আমি যে নির্দোষ এটা যে তুমি আর মামা বুঝতে পেরে গেছো, এটাই অনেক। এবার একটা খুশির সংবাদ শোনো। তোমার স্বপ্ন ছিল না তোমার ছেলেকে পুলিশ বানানোর? তোমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমি পুলিশের চাকরিটা পেয়ে গেছি। শুধু তাই নয়, আমাকে পুলিশের এসআই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা তো অনেক বড় একটা খুশির সংবাদ বাবা। আয় তুই ভিতরে আয়, তোর আব্বু হয়তো বাজার করে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর তামিমের আম্মু তামিমকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন আর তাকে নিজের ঘরে নিয়ে হাত মুখ ধুয়ে নিতে বললেন। সেদিন তামিমের আব্বু বাড়িতে ফিরে তামিমকে দেখে উনিও খুশিতে কেঁদে উঠলেন আর ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। বাবা ছেলের মধ্যে অনেকক্ষণ সময় কথাবার্তার পর সবাই মিলে খাবার খেয়ে বসলো। খাবার খেতে খেতে তামিম তাদেরকে তার ব্যাপারে সব জানালো, এই যে সে এতদিন কোথায় কীভাবে কার সাথে ছিল ইত্যাদি। খাওয়া দাওয়ার পর তামিম দুপুরের দিকে একটু বাইরে বের হলো। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে বাড়িতে আসতেই তামিম দেখলো তাদের বাড়ির উঠোনে একটা সাদা রঙের কার রাখা। এই সাদা রঙের কার তো রফিক আঙ্কেলের। উনি কি তাহলে আমাদের বাড়িতে এসেছেন নাকি? মনে মনে কথাটা ভেবেই তামিম দ্রুত বাড়ির ভেতরে গিয়ে ঢুকলো। তামিম যা দেখলো সেটাই হলো, নীলার আম্মু আব্বু দুজনেই তাদের বাড়ির সোফায় ঘরে বসে আছেন আর তার মা বাবার সাথে গল্পগুজব করছেন। তামিম আরেকটু এগিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আরে আঙ্কেল আন্টি, আপনারা এখানে? আপনারা আমার বাড়ির ঠিকানা পেলেন কিভাবে? তুমি তো একদিন আমাকে তোমার বাড়ির ঠিকানায় বলেছিলে।
তা আপনারা হঠাৎ এখানে? আর নীলা কোথায়? সে কি আপনাদের সাথে আসেনি? একটা দরকারি কাজে এসেছে তোমার আব্বুর কাছে, আর নীলা হয়তো বাড়ির ছাদেই আছে, গিয়ে দেখো। আব্বুর কাছে আবার আঙ্কেলের কি দরকারি কাজ? যাই হোক, আমি গিয়ে নীলাকেই এই ব্যাপারে জিজ্ঞেস করি। মনে মনে কথাটা ভেবে তামিম ছাদে চলে আসলো। তামিম ছাদে এসে দেখল নীলা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। তামিম গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলে উঠল, কি ব্যাপার, হুট করে তোমরা আমাদের এখানে? না মানে আজকেই তো আমি তোমাদের ওখান থেকে বাড়িতে আসলাম, এখন আবার তোমরাও এখানে এসে পড়েছো? আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, উনি বললেন না, আব্বুর সাথে নাকি ওনার কিছু কথা আছে। আব্বু তোমার আর আমার বিয়ের কথা বলতে এসেছেন। মানে? তুমি চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম তুমি হয়তো একেবারে চলে গিয়েছো আর ফিরে আসবে না, তাই আমি দরজা লাগিয়ে কান্নাকাটি শুরু করে দেই। আব্বু যখন আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, তখন আমি ওনাকে সোজাসাপটা তোমার কথা বলে দেই। তারপর আব্বু আমাদের নিয়ে এখানে চলে আসেন। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি কখনো তোমাকে ওই নজরে দেখিনি। মানে আমি তোমাকে ভালোই বাসি না, তাহলে তোমাকে বিয়ে? কেন, ভালো না বাসলে কি তাকে বিয়ে করা যায় না? না মানে তা নয়, কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি। কাকে ভালোবাসিস তুই? যা বাবা, তুমি তো একদম তুই তো করে শুরু করে দিলে দেখছি। কাকে ভালোবাসিস তুই বল আগে। বলবো? হ্যাঁ বল, নাম কি ওই মেয়েটার? নীলা নামের একটা মেয়েকে। মানে তুমি যেটা ভাবছো সেটাই। তাহলে এতদিন ধরে বললে না কেন? যদি তুমি আমাকে ফিরিয়ে দাও সেই ভয়ে বলিনি। আমাকে সত্যি ভালোবাসো তো, নাকি এমনি এমনি বলছো? সত্যি মানে 3 সত্যি। সারা জীবন আমার পাশে থাকবে তো? মৃত্যুর আগ পর্যন্ত। মরার কথা বলিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তবে তুমি আমায় জড়িয়ে ধরলে কেন? আমি আমার বরকে জড়িয়ে ধরেছি, তাতে তোমার কি? ও তাই না? তাহলে আমি কে? তুমিই তো আমার বর। আর তুমি আমার মিষ্টি বউ।